কাফে কিছুক্ষণে আজ শুনবেন বৈবাহিক, রচনা অভিক অর্জুন দত্ত। বিধিসম্মত সতর্কীকরণ: ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। শুরু হচ্ছে অভিক অর্জুন দত্তের কাহিনী বৈবাহিক, প্রিম্যারিটাল। প্রযোজনা টিম কাহন। এই কাহিনীর ভূমিকা কলকাতার একটা বারে। অফিস ফেরতা দুজন আইটি কলিগ, কিংবা কলিগের থেকে বেশি। এরা দুজন অফিস স্পাউস, পরস্পরের। অফিসে পাশাপাশি থাকে, একসঙ্গে টিফিন খায়, ঝগড়া করে, একসঙ্গে উইকেন্ডে মদ খায়, লং ড্রাইভে যায়। একজন ছেলে, অপরজন মেয়ে। ছেলেটির নাম শ্রেয়ান, মেয়েটি শাওন। শুক্রবার একটা করে বিয়ার খেয়েই দুজনেই বাড়ির দিকে রওনা হবে ঠিক করে বসেছে। শাওন চুল খুলে দিয়েছে। আশেপাশের টেবিল থেকে মুগ্ধ চোখ তার দিকে আসছে বটে, কিন্তু শাওন পাত্তা দিচ্ছে না। তার মেজাজ খারাপ। মা সকালেই অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করেছে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে কর বিয়ে কর। শাওন বেশ খানিকক্ষণ ইনস্টাগ্রামে খাবার বিয়ারের ছবি টবি আপলোড করে শ্রেয়ানকে বলল, তোকে বিয়ে করলে আমি শেষ ভাই, তোর মতো পাবলিককে বিয়ে করতে পারবো না। কিন্তু হাতে তো আর ছেলে নেই বল, তাহলে কি কাগজে অ্যাড দেব? 26 শ্যামবর্ণা, খেদি, আইটি কুলি, রাক্ষসগণ বিয়ে করবেন? শ্রেয়ান একটা হালকা চুমুক দিয়ে বলল, মা আমার জন্য যেটাকে দেখেছে না, তুই দেখলে গলায় দড়ি দিবি। কিন্তু আমি জানি আমাকে সেটাকেই বিয়ে করতে হবে। জাস্ট ভাব, অ্যারেঞ্জড ম্যারেজ। আর আমি ঘরে ঢোকার পর মেয়েটা দুধের গ্লাস নিয়ে ঢুকছে। শাওন জোরে হেসে উঠল। সরি সরি সরি। এই মুখে হাত দিয়ে হাসতে পারিস না? শাওন বলল, জাস্ট থিঙ্কিং যে আমি এরকম একটা গ্লাস নিয়ে কোনো একটা লোকের ঘরে ঢুকছি, আর মালটা পকেটে কন্ডোম লুকিয়ে আমাকে কোন রোমান্টিক কথা শোনাবে ভাবছে। শ্রেয়ান হাত তুলল আশীর্বাদের ভঙ্গিতে। ভালো করে থাকিস মা, সৌভাগ্যবতী হ। ভেবেছি তোকে বিয়ের কথা, সম্ভব না। পাগলা কুত্তায় কামড়েছে? আমরা একসঙ্গে থাকলে কলকাতায় ভূমিকম্প হবে, সব হিমবাহ গলে যাবে, মদন তো লাইভ করা বন্ধ করে দেবে, বামফ্রন্ট আবার ফিরেও আসতে পারে। শাওন ঠোঁট উল্টালো। ইয়েস, বাট উই আর গুড ইন বেড, রাইট? অনেক হলো মন্দারমণি। আই থিঙ্ক এবার আমাদের মুভ অন করা দরকার। দুজনের দুটি পথ আলাদা হওয়া দরকার। আমি একটা বড় লোককে পাকড়াবো, তারপর চাকরি ছাড়বো। আই হেট দিস চাকরি ভাই। রোজ রোজ নতুন নতুন পর্দা কিনবো। শ্রেয়ান চোখ ছোট ছোট করে বলল, পৃথিবীতে এত কিছু থাকতে তোর পর্দাই মনে পড়লো না? এই জন্যই আমাদের কোনোদিন বিয়ে করা উচিত নয়। শাওন বিয়ারে চুমুক দিয়ে বলল, এক্স্যাক্টলি, তোর মতো নোংরা হতে না আমায় দুবার জন্ম নিতে হবে। শ্রেয়ান কয়েক সেকেন্ড শাওনের দিকে তাকিয়ে বলল, লেটস হ্যাভ গুড বাই সেক্স। এখানে না, মন্দারমণিতেও নয়, জাস্ট লাইক হানিমুন, প্রি ম্যারিটাল হানিমুন। গুড আইডিয়া। তারপর যে যার রাস্তায়, ফিউচার পার্টনারকে কেউ ঠকাবো না, তাই তো? তাই 3 দিন থাকবো, ফিরে আসবো কাল শনি, পরশু রবি, আর সোমবার ছুটি নেবো। ডান? হারামি পিল্লাই আমাদের ছুটি দেবে? আরে দেবে দেবে, না দিলে যা পারে করুক। আমরা 3 দিন ঘুরে আসবো, ব্যাস। হ্যাঁ, 2টো রুম কিন্তু আলাদা নেব। সেক্স ছাড়া আমি বাকি সময়টা তোর সঙ্গে থাকতে পারবো না। তুই ওই তার দিয়ে জাঙ্গিয়া টাঙ্গিয়া টাঙ্গিয়ে রাখিস। ইস, কি নোংরা। ছাড়, বাদ দে। কোথায় যাবি বল? ইউপি নিশ্চয়ই নয়। আনম্যারিড কাপল কিন্তু সব জায়গায় অ্যালাউড না। হ্যাঁ, টেরাখোল যাব। শাওন চোখ বড় বড় করে বলল, হোয়াট? দেখাচ্ছি। শ্রেয়ান মোবাইল বার করল। কলকাতা এয়ারপোর্ট, সকাল 10টা। 11:25 ফ্লাইট। 10:55 থেকে বোর্ডিং শুরু হবে। শ্রেয়ান আর শাওন বসে আছে সিকিউরিটি চেক করিয়ে। শাওন বলল, এই শোন, এরপর থেকে না তুই কন্ডম কিনবি। এখন আমার মুখে কন্ডম শুনলে দোকানদাররা এমনভাবে তাকিয়ে থাকে যেন কলকাতায় টেররিস্ট অ্যাটাকের প্ল্যান করছি আমি। শ্রেয়ান এদিক সেদিক তাকাচ্ছিল।
ভাবছিল সকালেই পেটে বিয়ার চড়িয়ে প্লেনে উঠবে নাকি। শাওনের কথা শুনে বলল, ভারী তো একটা কাজ করেছিস, তার জন্য এত ভাও খাওয়ার কিছু হয়নি। কন্ডম কেনার থেকে আমার মায়ের প্রশ্নের হাত থেকে বেরোনো অনেক কঠিন। একের পর এক প্রশ্নমান আসতে থাকে। কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কবে ফিরবি, কেন ফিরবি, মেরে ফেল। উফ। আমার মা সেদিক দিয়ে ভালো, অফিসের কাজ শুনলেই এমন মুখ করবে যেন বর্ডারে যাচ্ছি ডিউটি দিতে। বাই দ্য ওয়ে, হোটেল বুক করেছিস? সব কমপ্লিট, তবে আমি ভেবে দেখলাম একটা ঘরেই থাকতে হবে। দুজন আলাদা থাকলে হানিমুনের ফ্লেভারটা আসবে কি করে? শাওন রাগী চোখে শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, আমি জানি না, আমি যদি দেখি সকালে কমোডে তোর হাগু ভাসছে, আমি তোকে খুন করে দেব। আরে জাস্ট তো একটা ফ্লাশ টানতে হয়, তুই ওভার রিয়াক্ট করিস। শাওন চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, চারদিক দেখে গলা নিচু করে হিসিস করে বলল, জাস্ট তো একটাই ফ্ল্যাশ যখন টানতে হয়, তখন সেটা তোর টানতে কি হয় রে হারামজাদা? এত নোংরা তুই থাকিস কি করে? তোর যে বউ আসবে সে যখন দেখবে তখন কি হবে? প্রথম রাতেই বেড়াল মেরে দেবো, সারা জীবন ধরে আমার হাগা ফ্লাশ করে যাবে। অ্যারেঞ্জড ম্যারেজের অ্যাডভান্টেজ তো এটাই ভাই, অন্য একটা বাড়ি থেকে মেয়ে এসে গুছিয়ে উঠতে না উঠতেই ছেলেকে আগে নিজের আধিপত্য বিস্তার করে নিতে হবে। বাই দ্য ওয়ে, তুই না হয় আমাকে খুব গালাগাল দিচ্ছিস এখন, নিজে যদি বিয়ের পর দেখিস তোর বর আমার থেকেও নোংরা, তখন কি করবি? জাস্ট ছেড়ে দিয়ে চলে আসবো, গাড়ি আমি বিয়ের। ওরও মনে হয়? কিচ্ছু ওরম মনে হয় না রে, আমি যা বলি তাই করি। যাই হোক, স্মোকিং কর্নারে চল, একটু ফুঁকে আসি। চল। দুজনে স্মোকিং কর্নারে গেল হাঁটতে হাঁটতে। দুজন শ্বেতাঙ্গ মহিলা সিগারেট টানছেন। শ্রেয়ান পকেট থেকে প্যাকেট বের করল। শাওন সিগারেট ধরিয়ে বলল, হোটেল নিয়ে কিন্তু আমার আপত্তি আমি আগে থেকে জানিয়ে দিলাম তোকে। একদিন দেখবো, ঘরে যদি কোনো প্রবলেম হয় আমি আরেকটা রুম নিয়ে নেব। প্রবলেম হবে না, দেখে নিস। লাস্ট ট্যুর তো, এরপর তো বিদায় দোস্ত। কোনো ফোন করবি না কিন্তু বিয়ের পর, নো হোয়াটসঅ্যাপ, আর ফেসবুকেও ব্লক করবি। শোর, তোর এই সেক্সি পেট মোটা হয়ে যাবে, থল করে 4টে বাচ্চা নিয়ে হাঁটাচলা করবি, এসব দেখার জন্য তোকে ফ্রেন্ড লিস্টে রাখবো ভেবেছিস? মোটা সোনার চেন নেবো বরের থেকে, হ্যাঁ, 2 হাতে বালা, পান খাওয়া প্র্যাকটিস করব, একদম টোটাল বাংলা সিরিয়ালের অপরাজিতা আঢ্যসে ঘুরে বেড়াবো, দেখিস। জঘন্য, তুই চোখে দেখতে পারি না। এমন ভাব করছিস যেন তোর বউ বিকিনি পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াবে। দেখছি, অ্যাটলিস্ট তোর প্ল্যানিং এর থেকে বেটার প্ল্যানিং তো করবই। শাওন সিগারেট ফেলে দিয়ে বলল, কত কি করবি দেখা আছে বস, হেগে যে ছোঁচে না তারে তো মুখে না বড় বড় বাতিলা মানায় না। শ্রেয়ানের মোবাইলে মেসেজ এলো একটা। শ্রেয়ান মোবাইল দেখে বলল, কে আলো? কি? ফ্লাইট 1 ঘন্টা লেটে ছাড়বে। প্লেনে উঠে শাওন বলল, লাঞ্চ দেবে না বুঝলি, কিনতে হবে। 3 ঘন্টা পেটে ঘুষি মেরে বসে থাক, এত টাকা দিয়ে ঢপের স্যান্ডউইচ খাওয়ার কোনো মানে হয় না। তুই খাস না, আমি খাবো। জার্নিতে একটু মুখ না চালালে পোষায় না। ওকে। এই বোর্ডিংয়ের সময় ওরকম এয়ার হোস্টেসের পা দেখছিলিস কেন? ওয়্যাক্স করা পা তুমি আগে দেখোনি কখনো? দেখেছি তো, তোরটাই দেখেছি। পরের জিনিস দেখার মধ্যে না একটা আলাদা ব্যাপার আছে, বুঝলি না? এই যে তোকে পরস্ত্রী হিসেবে ইমাজিন করে তোর সঙ্গে থাকবো, ব্যাপারটা কি ইন্টারেস্টিং হতো তুই নিজের জিনিস হলে? হ্যাঁ, কি সব লেভেলের থিঙ্কিং রে তোর। সিট বেল্ট পর। না, সিট বেল্ট ছাড়াই টেক অফ করবো। আরে ডোন্ট বিকাম মাই ড্যাডি ইয়ার। আমার তো ভালোই, এয়ার হোস্টেস আমার গায়ের ওপর দিয়ে তোকে বেল্ট পরাবে। শাওন শ্রেয়ানের দিকে কড়া চোখে তাকিয়ে বেল্ট পরে নিয়ে বলল, ভীষণ ঠারকি হয়ে যাচ্ছিস দিন দিন। চাপের নাম বাপ চলছে তো, এই চাপে ঠারকি হওয়া ছাড়া উপায় কি মা? সিরিয়াসলি আর ভালোও লাগছে না রে চাকরি, আমি ছেড়ে দেবো। আমিও ছাড়বো, ভালো চাকরিওয়ালা বউ চাই। চাকরি ছেড়ে দেবো, ধর ঘর সংসার করবো। হ্যাঁ, জানা আছে কেমন ঘর সংসার করবি তুই। বউ ঘরে ফিরে এসে দেখবে ঘর ভর্তি জামা কাপড়, তোর হাগা মোতা, আর তুই সোফায় সুন্দর ভোঁস করে ঘুমোচ্ছিস। হায় রে, কি কপাল করে যে আসবে মেয়েটা। এয়ার হোস্টেসদের আপৎকালীন পরিস্থিতির ডেমো দেওয়া শুরু হলো। শ্রেয়ান বলল, আই থিঙ্ক এই প্লেনটা হাইজ্যাক হবে। শাওন শ্রেয়ানকে চিমটি কেটে বলল, কাজ নেই না? জাস্ট ভাব, হাইজ্যাক করে আমাদের একটা নির্জন দ্বীপে ছেড়ে দিল, শুধু তোকে আর আমাকে। কোনো পোশাক নেই, লজ্জা নিবারণের জন্য কলা পাতা,
দিনে আমি শিকারে যাব আর তুই রান্না করবি, যদিও অখাদ্য রাঁধিস। অখাদ্য রাঁধি? এই লাস্ট মান্থে যখন বাটার চিকেনটা করেছিলাম কে বলেছিল হেভি হয়েছে? ও তো বলতে হয় বলে বলেছি, নইলে তুই ধর্নায় বসে যেতিস। আর যদি কোনোদিন তোকে কিছু রেঁধে খাওয়াই দেখ, অবশ্য আর খাওয়াবই বা কেন, ফিরে এসেই তো আমি চাকরি ছাড়ছি। উফ, কি শান্তি! একটা ছেলেকে দুজনের কাজ করতে হবে না আর অফিসে। তুই দুজনের কাজ করিস? ছাগল কোথাকার। লাস্ট প্রজেক্টে কি কন্ট্রিবিউশন ছিল তোর শুনি? চারিদিকের কৌতূহলী চোখ তাদের ছুঁয়ে যাচ্ছিল। শ্রেয়ান সেটা বুঝে ঠোঁটে আঙুল দেখালো শাওনকে। শাওন বলল, জানোয়ার ছেলে একটা, নিজেকে ছাড়া কোনোদিনই কিছু বুঝলো না। শ্রেয়ান হেডফোন কানে দিয়ে গান শোনার ভান করল। শাওন রেগে মেগে বসে থাকল। টেক অফ হলো একটু পরে। স্বাভাবিক টেক অফ হওয়ার পর শ্রেয়ান কান থেকে হেডফোন খুলে শাওনকে বলল, এই শাওন, আবার কি? আমি ঘুমোলাম, হ্যাঁ? টিকিট চেক করতে এলে দিয়ে দিস। ভীষণ পোরজোক রে। ঘুমা, কিন্তু নাক ডাকিস না প্লিজ। আশেপাশের লোকগুলো অলরেডি আমাকে তোর বউ ভেবেই নিয়েছে। তুই নাক ডাকলে আমিই কেস খাবো। নাকের কাজ নাক করবে, আমি আর কি করব? যাকে, ভালো থাকিস। প্লেন হাইজ্যাক বা ক্র্যাশ না হলে দেখা হবে। গুড নাইট। জানোয়ার একটা। শাওন অবাক হয়ে দেখল শ্রেয়ান সত্যি সত্যি ঘুমিয়ে নাক ডাকতে শুরু করলো। তার বোর লাগছিল। সে বিমান কোম্পানির দেওয়া ম্যাগাজিনটা পড়তে শুরু করলো। কিছুক্ষণ পরেই এয়ার হোস্টেসরা ঠেলাগাড়ি নিয়ে হাজির। সে একটা স্যান্ডউইচ নিয়ে খাওয়া শুরু করলো। এয়ার পকেটের হ্যাপা এলো কয়েক মিনিটের জন্য। শাওন চোখ বন্ধ করে বসে রইল। ল্যান্ডিংয়ের ঘোষণা হতেই সে শ্রেয়ানকে ঠেলতে শুরু করলো। শ্রেয়ান ধড়মড় করে নড়ে উঠে বলল, ডানকুনি এসে গেছে। সবাই হাঁ করে তাদের দিকে তাকাচ্ছে। বাঙালিরা মিটিমিটি হাসছে। শাওন শ্রেয়ানকে জোরে একটা চিমটি কাটল। শ্রেয়ান চেঁচাতে গিয়েও চুপ করে গলা নামিয়ে বলল, কি হলো? খেপে গেলি কেন? ডানকুনি কোথায় দেখলি রে ছাগল? কিভাবে এরকম ঘুমোস কে জানে, তা আবার ভর দুপুরে। আরে এনার্জি সেভ করতে হবে তো, আমারই তো কাজ এরপর থেকে। হয়েছে হয়েছে, ওই দেখ গোয়ার সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এখনই জামা খুলে গামছা নিয়ে রেডি হচ্ছি। আগে স্নান করে তারপর হোটেলে চেক ইন করবো। তোর ওই টেরাখোল নাকি কত দূর এয়ারপোর্ট থেকে? দূর আছে, নর্থ গোয়া তো। ভাই আমার তো ঘুম পাচ্ছে। উইকেন্ডে যদি দুপুরে একটু ঘুমোতে না পারলাম তাহলে আর কি করলাম। সব হবে মা, সব হবে। নামি আগে। কিছুক্ষণের মধ্যেই প্লেন ডাবলিম এয়ারপোর্টের মাটি ছুঁল। এয়ারপোর্টটা ছোট, লাগেজ আসতে একটু দেরি হলো। লাগেজ নেওয়ার পর শ্রেয়ান বলল, দাঁড়া, আমি প্রিপেড ট্যাক্সির কুপন কেটে নি। তোর হোটেল থেকে গাড়ি পাঠায়নি? উফ, এত এক্সপেকটেশন রাখিস না মা। দাঁড়া 5 মিনিট। লাগেজ গাড়িতে তুলে শ্রেয়ান বলল, আর একটু ঘুমিয়ে নি, এসে গেলে ডেকে দিস। একদম না, সারা রাস্তা যথেষ্ট ঘুমিয়েছিস। এখন যদি ঘুমোস আমি এখান থেকে কিন্তু আবার কলকাতা রওনা দেব। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা। টেরাখোল জায়গাটা উত্তর গোয়ার শেষ প্রান্তে। টেরাখোল নদী আর আরব সাগরের সংযোগস্থলে। নদীর ও প্রান্তে মহারাষ্ট্র শুরু হয়ে যাচ্ছে। শাওন বলল, গরম ভাত, একটু ঘি আর ডাল আলু ভাজা পেলে না জাস্ট জমে যেত রে। শ্রেয়ান মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, ওসব এখানে পাবি না। মাছ ভাত খাওয়ার অভ্যেস কর। জানি তো পাবো না, কিন্তু এখন ইচ্ছে করছে। সব সময় সব ইচ্ছাই যে পূর্ণতা পাবে তা তো হয় না মা। আমার যেমন এখন তোকে খেতে ইচ্ছে করছে। তা কি সম্ভব বল? হোটেলে পৌঁছবো, চেক ইন করবো, তারপর তুই বলবি স্নান করব, মাথা ব্যথা করছে, গলা ব্যথা করছে, ব্যথা করছে। শাওন ফিসফিস করে ট্যাক্সিওয়ালার দিকে ইঙ্গিত করে বলল, শ্রেয়ান থাম, কি শুরু করলি বলতো? ওকে ওকে, সিগারেট খাই, ছাতি ফেটে যাবে মনে হচ্ছে। পকেট থেকে সিগারেট বের করে অগ্নিসংযোগ করলো শ্রেয়ান। ড্রাইভার বলল সিগারেট ফেলে দিতে হবে। জানালো এখানে সিগারেট খাওয়া অবস্থায় পুলিশ ধরলে মোটা অঙ্কের ফাইন করবে। শ্রেয়ান বিরক্ত গলায় বলল, না, এখানেও জ্যাঠামো শুরু। বিকেল 4:30 নাগাদ তারা হোটেলে পৌঁছল। হোটেল নদীর ওপাশে। গাড়ি শুদ্ধ ফেরিতে তুলে দেওয়া হয়।
ওপারে গিয়ে আবার রাস্তায় নেমে পড়ে গাড়ি। সেখান থেকে নির্জন রাস্তায় আরও খানিকটা গাড়ি যাওয়ার পর হোটেল মেলে। হোটেলের বাইরে ট্যাক্সিওয়ালা মালপত্র নামিয়ে দিয়ে চলে গেল। শ্রেয়ান বলল, তুই এখানে লাগেজ পাহারা দে, আমি চেক ইন করে আসি। এত লাগেজ কে বইবে? হোটেলের কেউ নিয়ে যাবে। ওয়েট কর জাস্ট, আমি যাবো আর আসবো, ঠিক আছে? শাওন কাঁধ ঝাঁকালো। ওকে। শ্রেয়ান ভেতরে গেল। মিনিট 15 চুপচাপ দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে শাওন শ্রেয়ানকে ফোন করল। শ্রেয়ানের ফোন বিজি বলছিল। শাওন লাগেজ বাইরে রেখেই হোটেলে ঢুকে দেখল শ্রেয়ান প্রবল উত্তেজিত হয়ে ইংরেজিতে কাকে যেন ফোনে গালাগালি দিচ্ছে। শাওন শ্রেয়ানের ফোন রাখা অবধি অপেক্ষা করল। শ্রেয়ান ফোন রাখতেই বলল, হোটেলের রুমটা আসলে বুক হয়নি, তাই তো? হ্যাঁ, বলছে আমি নাকি শুধু পেমেন্ট পেজে গিয়ে রুম সিলেক্ট করে চলে এসেছিলাম, পেমেন্ট করিনি। আমি তো ভেবেছিলাম টাকা এখানেই দিতে হবে। এখানে এরাও বলছে হোটেলে একটাও রুম খালি নেই। বেশ, আচ্ছা এবার কি হবে তাহলে? মানে এই জনমানবহীন এলাকায় আমরা গাড়ি কোথায় পাবো? কোথায় যাব তাহলে? শ্রেয়ান রিসেপশনের সামনে একটা সোফায় বসে ভগ্ন সৈনিকের মতো বলল, দাঁড়া না, এত চাপ নিচ্ছিস কেন? অনেক কষ্টে শাওন নিজের রাগ কমালো। তার মনে হচ্ছিল শ্রেয়ানকে ধরে পেটাতে শুরু করে। শ্রেয়ান একবার ভয়ে ভয়ে শাওনের দিকে তাকালো। শাওন আগুন চোখে কয়েক সেকেন্ড শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, আমার না আগেই বোঝা উচিত ছিল, জানিস? আমি তো জানতাম এমনই হবে। চিরকালের ইরেসপন্সিবল ছেলে একটা। বলে রিসেপশনের দিকে রওনা দিল। রিসেপশনিস্ট মহিলা। শাওন বলল, দেখুন, আমরা কলকাতা থেকে আসছি আর ভীষণ টায়ার্ড, একটা কিছু ব্যবস্থা করা যাবে কি? মেয়েটা মাথা নাড়িয়ে জানালো কিছুই করা সম্ভব না। শাওন ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড ভেবে বলল, আচ্ছা, একটা গাড়ির ব্যবস্থা যদি করা যেত। মানে বুঝতেই পারছি এখানে তো কাছাকাছি আর কোনো হোটেল নেই, আর প্রায় সন্ধেও হয়ে এলো। আমি না ভীষণ টায়ার্ড, বুঝলেন? মেয়েটা শাওনের কথায় গলল। গাড়ির জোগাড় হলো। হোটেল থেকে আবার সেই গাড়িতে লাগেজ তুলে নেওয়া হলো। শ্রেয়ান প্রায় সিঁটিয়ে বসে আছে গাড়িতে। শাওন দাঁতে দাঁত চেপে শ্রেয়ানকে বলল, কি হলো? চুপচাপ বসে থাকবি এখনো? ড্রাইভারটাকে জিজ্ঞেস কর কোথায় থাকা যেতে পারে। বড় বড় বাতেলা খালি। মাইরি শাওন, বিয়ে না করে বিবাহিতদের মতো করিস না। জিজ্ঞেস করছি তো। এই শোন, তোকে বিয়ে করলে না এতক্ষণ আমি তোকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিতাম। যত সব। বেঁচে গেছিস যে আমি তোকে বিয়ে করিনি, গাধা কোথাকার। শ্রেয়ান অবস্থা বুঝে পুরোটা হজম করে ড্রাইভারকে জিজ্ঞেস করল, ভাই সাহেব, এক হোটেল চাইয়ে। ড্রাইভার জানালো এই অঞ্চলে কোনো হোটেল সে চেনে না। হয় পাঞ্জিম যেতে হবে, না হলে অন্য কোনো বিচে। তবে একটা বাড়ি সে চেনে যেটা সমুদ্রের কাছেই, এবং সেখানে হোমস্টে করা যায়। বিদেশিরা এসে সেখানেই থাকে। তারা চাইলে ড্রাইভার সে বাড়িতে তাদের নিয়ে যেতে পারে। শ্রেয়ান শাওনকে বলল, কিরে, হোমস্টেতে থাকবি? দুটো ঘর পাওয়া গেলে থাকবো, একটা ঘরে আমি কিছুতেই থাকবো না। শ্রেয়ান ড্রাইভারকে বলল, ওকে, হ্যাঁ লেকার চলিয়ে দেখতে হ্যাঁ। টেরাখলের হোটেলটা ছিল পাহাড়ের ওপরে। পাহাড়ের নিচে এবং নদী সমুদ্রের কাছে একটা বাড়িতে তাদের নিয়ে গেল ড্রাইভার। হোমস্টেই বটে, জায়গাটাও নির্জন এবং সুন্দর। শাওনের সমুদ্র দেখা মাত্র মন ভালো হয়ে গেল। শ্রেয়ান কিছুক্ষণ পরে এসে মুখ গোমড়া করে জানালো, একটাই রুম হবে, কি করবি জানা, নইলে পানাজি চলে যাব। শাওন মুখ কঠিন করে বলল, কোমরে কিছু ভাসবে না তো? একদম না, মা কালীর দিব্যি। ঠিক আছে, এখানেই থাকবো। চেক ইন কর, আর লোক পাঠাতে বল গাড়ি থেকে যাতে সবকিছু নিয়ে যায়। শ্রেয়ানের মুখে এতক্ষণে হাসি ফুটল। বাঁচালি, ব্যবস্থা করছি, দাঁড়া। ঘরটা দেখা মাত্রই পছন্দ হলো শাওনের। ব্যালকনির দরজা খুললেই শান্ত সমুদ্র। শ্রেয়ান চেক ইন করে এসে দেখল শাওন নেই। ব্যালকনির দরজা খোলা দেখে বেরিয়ে দেখল শাওন সমুদ্রে স্নান করছে। শ্রেয়ান তড়িঘড়ি বেরিয়ে চেঁচালো, ওরে এখনই স্নান করিস না, ঠান্ডা লেগে যাবে। শাওন শ্রেয়ানের কথায় বিশেষ কান দিল না। মনের সুখে স্নান করতে লাগলো। শ্রেয়ান মুখটু কুঁচকে ঘরে এসে ব্যাগ বার করে ড্রেস চেঞ্জ করে টিভিতে দেখতে লাগলো। মিনিট 15 পরে ভেজা গায়ে ঘরে এসে শাওন বলল, এই এরকম বোরিং কেন রে তুই? একটু স্নান করতে যেতে পারলি না?
আমার বেলা করে স্নান করলে ঠান্ডা লাগে, আর ঘরের মধ্যে দয়া করে এই ড্রেসটা পরে না ঘুরে চেঞ্জ করে আয়, নইলে ঘর মোয়ায় বালি হয়ে যাবে। তা ঠিক, নইলে তো আবার আমাকেই সব পরিষ্কার করতে হবে। আর শোন, এরপর থেকে সব প্ল্যান আমিই করব। তোর উপরে আর কোনো ভরসা করতে পারছি না আমি। যত তাড়াতাড়ি কলকাতা যাই বেঁচে যাই। আজকে সারা দিনটা 12টা বাজিয়ে ছাড়লি। শ্রেয়ান চুপ করে গেল। শাওন ভেজা গায়ে শ্রেয়ানকে জড়িয়ে ধরল। শ্রেয়ান লাফিয়ে উঠে বলল, কি বালি মাখিয়ে দিলি তো, এবার আমাকে স্নান করতে হবে। তেরিকা। শাওন হাসতে হাসতে বলল, এটাই তো দরকার ছিল, দেখ কেমন লাগে। শ্রেয়ান রাগবে নাকি বুঝতে পারছিল না। হিসেব মতো তার ঝাড় খাওয়ার কথা, এদিকে এখন স্নান করাটাও বিরক্তিকর। সেকেন্ডের মধ্যে তার মাথায় একটা বুদ্ধি এলো। শ্রেয়ান বলল, চল একসঙ্গে স্নান করি, হানিমুনে তো লোকে করেই, কি বল? শাওন ছিটকে গেল। একদম না, চল ফোট। কেন? মন্দারমণিতে তো একসঙ্গে করেছিলাম। যেখানে করেছি। আজকে তুই আমাকে যা হ্যারাস করেছিস না, আজকে তোর একটাই শাস্তি হতে পারে, নো সেক্স। শ্রেয়ান বড় বড় চোখ করে বলল, মাইরি, ইয়ার কি হচ্ছে? এত দূর তো মানে এই জন্যই এলাম, কথার খেলাপ করলে হবে না। কথার খেলাপ তো তুই করেছিস ভাই। হোটেলের মা মাটি মানুষ করে ছেড়েছিস পুরো। তারপরে ওখানে গিয়ে তো পুরো ছড়িয়ে একাকার। আমি যদি রিসেপশনিস্টের সাথে কথা না বলতাম তাহলে আজ কি হতো? জানি তো, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুই এটা পারবি? সত্যি সত্যি পারবি তো? তোর ইচ্ছে হবে না? শাওন বাথরুমে ঢুকে দরজার ফাঁক দিয়ে গলা বের করে বলল, না রে, আমি মেডিটেশন করি তো, তাই ইচ্ছে মতো নিজেকে কন্ট্রোল করতে পারি। তোর তো অল্টারনেটিভ অপশন আছে, ইউজ ইট, তাহলেই তোর নৈতিক জয় হবে। শাওন দরজা বন্ধ করে দিল। শ্রেয়ান সেদিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, শাওন বাথরুম থেকে চেঁচালো, সোফায় বসবি না কিন্তু এখন, দাঁড়িয়ে থাক, নাহলে পুরো সোফায় বালি বালি হবে। দাঁড়িয়ে থাকবো? তাহলে দাঁড়িয়ে থাকিস না, 50 বার কান ধরে উঠবস কর। শ্রেয়ান গলায় আগ্রহ ঢেলে জিজ্ঞেস করল, 50 বার উঠবোস করলে তাহলে হবে তো? মানে ব্যাপারটা? না, 500 বার করলেও হবে না, ভদ্রলোকের এক কথা। শ্রেয়ান রাগী চোখে বাথরুমের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘর থেকে বেরিয়ে সমুদ্রের দিকে রওনা দিল। গা ভিজিয়েই দিয়েছে শাওন। ঢেউয়ের কাছে গিয়ে সে বসে পড়ল। ঢেউ ভেঙে জল এসে তাকে ভিজিয়ে দিতে শুরু করলো। একটু একটু করে মজা পাচ্ছিল সে। উষ্ণ নোনতা জল যেন সারা বছরের ক্লান্তি ধুয়ে দিচ্ছিল একটু একটু করে। নির্জন সমুদ্রের তীরের একটা অদ্ভুত মজা আছে। শ্রেয়ান চোখ বন্ধ করে জলের জন্য অপেক্ষা করতে শুরু করলো। মিনিট 10 বাদে শুনতে পেল শাওনের গলা। শালা, তখন করলি না, আর এখন দিব্যি স্নান হচ্ছে বল? তখনই তো একসঙ্গে স্নান করা যেত গাধা। শাওন কখন এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি শ্রেয়ান। সে বলল, ভিজিয়ে দিলি, এদিকে বলছিস দাঁড়ানো যাবে না, তো কি করতাম তুই বল? ওকে ওকে ছাড়, হোমস্টের লোকগুলোকে বলে না দুটো ফোল্ডিং বিচ চেয়ার জোগাড় করতে হবে, বুঝলি? দিব্যি শুয়ে থাকা যাবে সারা রাত। শ্রেয়ান সমুদ্র থেকে উঠে এলো। শুয়ে থেকো না, গোয়াতে ইদানিং খুব ক্রাইম বাড়ছে, দেখা গেল তোর ইয়ে মেরে দিয়ে চলে গেছে। শাওন সেন্টেন্স কমপ্লিট করলো। শ্রেয়ান রেগে মেগে হোটেলের রুমের দিকে হাঁটা শুরু করলো। শাওন হাসতে হাসতে বলল, ওই দেখো বাবু আবার রেগে যাচ্ছে। এই শোন, চাউ দেবে বললো একটু পরে, রাতে কি খাবি? ম্যামাথের মাংস আর টিরেক্সের চাটনি। অক্টোপাস আছে, চলবে? একদম না, আমি ওসব খাবো না। মানে সি ফুড খাবি না তুই গোয়ায় এসে? তা শোনা, তোমার জন্য একটু ঝিনুক বাটিতে সেরেলাক আনতে বলি? আমি আনকনভেনশনাল কিচ্ছু ট্রাই করতে রাজি নই। পেটের 12টা বাজার রিস্ক আমি নিতে পারবো না। ওকে, তাহলে পমফ্রেট খাস, আমি অক্টোপাসই খাবো। যা ইচ্ছা খা, কিন্তু মনে রাখিস তোর পেট খারাপ হলে আমি তোকে নিয়ে দৌড়তে পারবো না। তা দৌড়বি কেন? বিয়েটা কর না, নিজের বউকে নিয়ে তখন দৌড়োস। হ্যাঁ, স্বার্থপর ছেলে কোথাকার। শ্রেয়ান শাওনের কথায় কান না দিয়ে বাথরুমে ঢুকে গেল। শাওন ব্যালকনিতে রাখা চেয়ারে এসে বসল। দু চোখ ভরে সমুদ্র দেখতে লাগলো। এমনিতে তার পাহাড় খুব প্রিয়, কিন্তু এখানে এসে সমুদ্রকেও ভালো লাগতে শুরু করেছে। হঠাৎ খেয়াল হলো এক বিদেশিনী মেয়ে তার দিকে তাকিয়ে আছে। শাওন তার দিকে তাকিয়ে হাসল। হাই। মেয়েটা ভাঙা ভাঙা ইংরেজিতে তাকে জানালো তার নাম অ্যাডেলে।
ফ্রেঞ্চ, ঘুরতে এসেছে বয়ফ্রেন্ডের সঙ্গে। শাওন মেয়েটাকে তার পাশে বসতে বলল। মেয়েটা জানালো সকালে আসবে, একটু পরেই তারা পাঞ্জিম যাবে। শাওন হেসে মেয়েটাকে বিদায় দিল। খানিকক্ষণ পরে শ্রেয়ান বাথরুম থেকে বেরিয়ে বলল, খেতে দিতে বল, আমার পেটে আগুন জ্বলছে। স্নান করার পর না খেতে পেলে না আমি রাক্ষস হয়ে যাই। চাইলে তোকেও খেয়ে নিতে পারি। নিজে বল, দেবে বলেছে যখন একটু ওয়েট কর। দাঁড়া, আমি গিয়ে বিয়ার নিয়ে আসি। হালকা হালকা ধরুক একটু। আমার জন্য স্ট্রংটা আনবি। নিজে চল, আমি পারবো না। প্লিজ 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 নিয়ে আয় না প্লিজ। শ্রেয়ান হঠাৎ ফিক করে হেসে গাইতে শুরু করলো। ভোলি ভালি লড়কি খোল তেরে দিল কি প্যারে वाली खिड़की हो 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 প্লিজ তুই থাম থাম থাম, আমি নিজেই যাচ্ছি। সূর্যাস্ত হচ্ছে, গোধূলির রং লেগেছে সমুদ্রের জলে। চারপাশটা মনে হচ্ছে সোনায় মুড়ে দিচ্ছে কেউ। দুজনে বিয়ারের বোতল নিয়ে বসেছে। চায়ের সঙ্গে প্যান ফ্রাইড চিলি ফিশ আর চিকেন অয়েল ফ্রাই দিয়ে গেছে। শাওন বিয়ার মাগে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলল, উফ, স্বর্গ ভাই। বিয়ের পরেও আমি এখানেই আসবো। আমি আসবো না। কেন? আমি আমার বউকে বাসি জায়গায় নিয়ে যাব কেন? বাবা, শুয়োর কোথাকার। আমি এলে সে জায়গা বাসি হয়ে গেল বুঝি? আরে না না, তা সেটা বলছি না। অ্যাকচুয়ালি দুজনে এক জায়গায় এলে কি করে হবে? আমরা তো আর প্রাক্তন সিনেমার রিমেক করছি না। হ্যাঁ, এমনিতেই ফালতু সেন্টিমেন্টে ভর্তি। যতুগৃহের একটা রিমেক বানাতে গিয়ে উল্টে পড়েছে। এই যতুগৃহ দেখেছিস তো? একটু দেখেছি মনে হয়। উত্তম কুমার আছে না? তপন সিনহার সিনেমা। দেখলে বুঝবি সূক্ষ্মতা আর স্থূলতার কি তফাৎ। হোয়াট? কি কি বুঝবো? বুঝেছি, কিচ্ছু বুঝতে হবে না তোমায়। তুমি মদ গিলে উল্টে পড়ে থাকো। এই মাঝে মাঝে আতেল হয়ে যাস না, হেভি ঝাড় চলে বাইরে। শাওন কিছু একটা বলতে যাচ্ছিল, শ্রেয়ানের ফোন বেজে উঠল। শ্রেয়ান ফোন দেখেই জিভ কেটে বলল, মারিয়েছে রে। মা ফোন করছে। চুপ 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 চুপ। শাওন ঠোঁটে আঙুল দিল। শ্রেয়ান ফোন ধরে স্পিকারে দিল। হ্যালো। হ্যাঁ বাবু সোনা, বলো মা। পুজো দিলি? মারাত্মক হাসি আসছে। শাওন জিভ কামড়ে হাসি আটকানোর চেষ্টা করল। শ্রেয়ান শাওনকে চোখ দিয়ে বকে ফোনে মন দিল। না মা, আজকে পুজো দেওয়া যাবে না, মন্দির বন্ধ বলছে। ও আচ্ছা আচ্ছা। আর শোন, তোর রত্নাকে মনে আছে? কে রত্না? ও সেই কোথায় কেষ্টপুরে বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই রত্না। হ্যাঁ মনে থাকবে না কেন, কি হয়েছে? রত্না একটা ভালো মেয়ের সন্ধান এনেছে, খুব সুন্দরী, রান্না বান্না সব ভালোই জানে। আচ্ছা রাখছি এখন, পরে কথা বলবো। শোন না বাবু সোনা। এই রাখো তো প্লিজ, পরে করছি। কোনো মতে ফোনটা কাটলো শ্রেয়ান। ওরে আমার বাবু সোনা রে, যাও ভালো রান্নাওয়ালা একটা মেয়েকে নিয়ে ভার্জিন হলিডে পালন করো। প্লিজ 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 জ্বালাস না, আমি পাগল হয়ে যাচ্ছি মায়ের জ্বালায়। মাকে কি বলেছিস? কোথায় যাচ্ছিস? পুরী। একই হলো, এখানেও সমুদ্র, পুরীতেও সমুদ্র। ইস, আর পুজো দেওয়ার ব্যাপারটা ঢক মেরে দিলি। এখানে কোনো একটা মন্দিরে কাল পুজো দিয়ে দেবো। মানে? আরে পুজো দেওয়া নিয়ে তো কথা, একটা জায়গায় দিলেই হলো, মনের শান্তি আসল। উফ কপাল, তুই একটা পিস মাইরি। শ্রেয়ান সিগারেট ধরিয়ে বলল, জানি। তার মানে আমি দেবী? অফকোর্স, কত ভালো মেয়ে তুই। প্রতিজ্ঞা ভেঙে আজ আমাকে জড়িয়ে ধরে শুবি, আমার বাথরুমের ফ্লাশ টেনে দিবি। মানে তুই ফ্ল্যাশ টানিস নি? মনে নেই, টানিনি মনে হয়। পুরো নেশাটার মেরে দিলি মাইরি। যা যা টেনে আয়। আরে ফ্লাশ টেনেছি, চাপ নিস না। আমার বিশ্বাস নেই তোকে, আমি তোকে মোটেও বিশ্বাস করি না। যা এক্ষুনি ফ্ল্যাশ টেনে আয়, নইলে কিন্তু আমরা এখনই যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকে চলে যাব। শ্রেয়ান টলতে টলতে উঠল, বাথরুম গেল। ফ্ল্যাশ টানার শব্দ এলো। শ্রেয়ান আসতেই শাওন কড়া গলায় বলল, টানতে ভুলে গেছিলি না? শ্রেয়ান দাঁত বের করল। শাওন করুণ গলায় বলল, প্লিজ শ্রেয়ান, একটু ভালো করে থাক। আর তো দুদিন মাত্র বল,
তারপর যা ইচ্ছে করিস, প্লিজ। আর তো 2 দিন বল, আজ প্লিজ তোর প্রতিজ্ঞাটা রিকনসিডার কর, প্লিজ 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 প্লিজ। সম্ভব না। মানে এখানে এসেই আমার পিরিয়ড হয়ে গেছে, আগামী 5 দিন রেড সিগন্যাল। শ্রেয়ান ভ্যাবাচাকা খেয়ে শাওনের দিকে তাকিয়ে রইল। শ্রেয়ানের দিকে তাকিয়ে শাওন বলল, এভাবে হাঁ করে থাকিস না, 20 টাকা সাইজের রসগোল্লা এখানে নেই। শ্রেয়ান বলল, মানে এটা তুই করতে পারলি? শাওন শ্রেয়ানের হাতে ধরা সিগারেটটা নিয়ে এক টান দিয়ে বলল, এটা হ্যান্ড অফ গড ভাই। ডেট আরো 4 দিন পর ছিল, কিন্তু মেবি জার্নির জন্য হয়তো একটু এগিয়ে এসেছে। আমার কিচ্ছু করার নেই রে। শ্রেয়ানের গলা ঝুলে গেল। এত কিছু করে এলাম, এর মধ্যে এই অবস্থা। হানিমুন থেকে হানিটাই বেরিয়ে গেল। মনটাও নেই তো। এই তো সকালে শুনলাম আজ অমাবস্যা। গোটা প্ল্যানটাই গেল তাহলে। এই সেক্স ছাড়া লাইফে কিছু নেই? আছে তো। কি আছে বল শুনি। মনে পড়ছে না অ্যাকচুয়ালি। হায় ঈশ্বর, ছেলে যে নৈতিকভাবে একেবারেই ঝুলে পড়েছে দেখছি। ঝুলে পড়বো না, গুড বাই সেক্সটাই তো হবে না। আর বউয়ের সাথে সেক্স করিস? ওই যে রত্নামাসিনাকে তোর সম্বন্ধ এনেছে, ভালো রাঁধে। তুই ঢপ মারছিস না? সম্বন্ধের কথা শুনে তুই এটা বানিয়ে বলছিস, তাই তো? তুই চেক করবি? কর। থাক থাক বাবা থাক। ভেবেছিলাম লাইফটার পরশু থেকে মারা যাবে, এখন যা বুঝছি আজ থেকেই মারা গেল। পাশে একটা ফ্রেঞ্চ কাপল এসছে জানিস, পানাজি যাবে হয়তো। সর ক্যাসিনোতে জুয়া খেলবে। চ আমরাও খেলে আসি। কবি নেই, এই কপালে আমি আর কোনো রিস্ক নিতে পারছি না। আচ্ছা তুই তো হতাশ হয়ে যাচ্ছিস কেন বলতো? শ্রেয়ান চুপ করে কি একটা ভেবে নিয়ে বলল, এবার বুঝেছি। কি? বাড়ি থেকে বেরোনোর সময় টেকো অপয়াটা বসে থাকে রোজ, মাথা নিচু করে বেরোই। আজ চোখাচোখি হয়ে গেছিল, সেটারই সাইড এফেক্ট চলছে সকাল থেকে। যাকগে, যা হয়েছে হয়েছে, কিছু তো করার নেই। চিকেন ফ্রাইটাই দেখি, আর কি করার আছে। আই 4 পিস করে ভাগে পড়বে কিন্তু, বেশি নিবি না একদম। রাক্ষস মোডটা অন করিস না প্লিজ। তুই কিন্তু বলেছিস পেট ঠিক রাখবি। আর পেট, সকাল 8টায় বাড়ি থেকে বেরোই, রাত 10টা, কোনো দিন আরও রাত করে বাড়ি ফিরি। কাজের যা চাপ, তাতে মনে হয় পাগল হয়ে যাব। তুইও চলে যাবি, লাইফে আর থাকলো কি? প্লিজ শ্রেয়ান, মদ খেয়ে অন্তত প্রপোজ করিস না। অতটাও নেশা হয়নি আমার, হ্যাঁ, কিন্তু এটা ফ্যাক্ট। আমাদের দেশের লোকজনের মাইন্ডসেটটাই খারাপ। কি কাজ করলো সেটা এখানে বড় কথা না, কে কতক্ষণ অফিসে থাকলো সেটাই বড় কথা। এর থেকে আনফর্চুনেট আর কি হতে পারে? প্লিজ ভাই, এখানে আর অফিসের ফ্রাস্ট্রেটটা টেনে আনিস না। আমার ওইসব শুনতে মোটেই ভালো লাগছে না, প্লিজ। ওকে, শোনাবো না, তুই শোনা। একটা গান শোনা। আমার গাইতে ইচ্ছে করছে না। এই যে একটা জলের শব্দ আসছে, একটু চুপ করে শোন না, দেখ কি সুন্দর লাগবে। শ্রেয়ান চুপ করে শোনার চেষ্টা করল। কয়েক সেকেন্ড পর মুগ্ধ গলায় বলল, ঠিক তো, যত এই এখানে বসে থাকার চেয়ে বোতল নিয়ে সমুদ্রের কাছে গিয়ে বসি। একটা শর্ত আছে। আবার শর্ত? আচ্ছা বল। সিগারেট খাবো না, প্যাকেটটা এখানেই রেখে যাব, আর বোতল সমুদ্রে ফেলবি না, এখানে ফিরে ডাস্টবিনে ফেলবি। বোতল তো ঠিক, হ্যাঁ, লেকিন সিগারেট আবার কি দোষ করলো? তোর হলোটা কি? আমার মনে হয় প্রকৃতির কাছে যাওয়ার আগে কিছু প্রাথমিক শর্ত আমাদের সবার মেনে চলা উচিত, তার মধ্যে সিগারেটটা পড়ে। জো হুকুম, চল, শুধু বিয়ারের বোতল নিয়েই চ। দাঁড়া চিকেনটা মুখে নি। দুজনে মিলে হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে গিয়ে বসল। কাজ করে কি হয় রে শ্রেয়ান? এই যে লাট সাহেবের মতো বেড়াতে আসা যায়, বাজেট নিয়ে চিন্তা করতে হয় না। ব্যাপারটা তো উল্টেও ভাবা যায় বল। ধর এরকম একটা জায়গায় যদি থাকা যেত। পুরো মনে হয় এসব জায়গা বেড়াতে আসার জন্যই ঠিক আছে। জাস্ট ভাবছি অফিসে গিয়ে যখন রেজিগনেশনটা দেব, বসের মুখটা কেমন হবে। আমার কপালে অশেষ দুঃখ আছে রে বেটা, এমনিতেই আমাদের মানিক জোর বলে, তুই চলে গেলে যে কি হবে। শাওন শ্রেয়ানের কাঁধে হাত রেখে বলল, খাবি খিস্তি, কি আছে, আমার জন্য একটু খিস্তিই না হয় খাবি।
শ্রেয়ান বালির মধ্যে শুয়ে পড়ল। কি হলো? এই গায়ে হাত টাত দিস না তো, কখন আগ্নেয়গিরি বিস্ফোরণ হবে। আমি তো আর তোর মতো প্রাণায়াম টানায়াম করে কন্ট্রোল করি না। শাওন হাত সরিয়ে নিয়ে বলল, একটা অখাদ্য ছ্যাবলা ছেলে কোথাকার। রাত 1টা বাজে। দুজনে ব্যালকনিতে ফিরে চেয়ারেই শুয়ে পড়েছিল রাত 10টা নাগাদ। শাওনের ঘুম ভেঙে গেল হঠাৎ করেই। শ্রেয়ান চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছে। শাওন শ্রেয়ানকে ঠেলে তুলল। ওরে ওঠ ওঠ, ঘরে গিয়ে শুই চল। শ্রেয়ান কেঁপে উঠে তার দিকে তাকালো। ও তুই? আমি স্বপ্ন দেখছিলাম, সুন্দরবনে নৌকা করে ঘুরছি আর কুমিরে নৌকায় ঠেলা দিচ্ছে। না, আমি কুমির, তোকে চিবিয়ে খাবো এবার। ওঠ না, চল না রুমে যাই। বিয়ার পোষায় না আমার, খাওয়াই উচিত হয়নি। কাল থেকে ছেড়ে দিলাম, শুধু স্কচ খাবো শুধু। শাওন বাথরুমে ঢুকে ব্রাশ করে এসি চালিয়ে কম্বল জড়িয়ে খাটে শুয়ে পড়ল। শ্রেয়ানও শুলো, শাওনের কম্বলে ঢুকে পড়ল। শাওন বলল, শ্রেয়ান, তোর কিন্তু আলাদা কম্বল আছে, হ্যাঁ? বাই এনি চান্স তুই কি আমাকে সিডিউস করার চেষ্টা করছিস? আর একবার মনে করিয়ে দিচ্ছি, আমার কিন্তু। শ্রেয়ান শাওনের কম্বল থেকে বেরিয়ে নিজের কম্বল গায়ে তুলে বলল, বাপ রে বাপ, সব সময় ক্যাট 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 করেই যাবে। নে, খুশি? শাওন এবার নিজের কম্বল ছেড়ে শ্রেয়ানের কম্বলের তলায় এসে শ্রেয়ানকে জড়িয়ে ধরে বলল, ওকে ওকে, রাগ করে না। এবার খুশি তো? না, খুশি না। তুই দূরেই থাক, ছোট কাকা উত্তেজিত হয়ে পড়লে কিন্তু সমস্যা আছে। শাওন শ্রেয়ানকে চিমটি দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বলল, জম্মের হারামি একটা না, জঘন্য কোথাকার। ঘুমো শালা। শোন না শাওন, বলছি যে ফার্স্টে তো ভেবেছিলাম দুজনে সারাদিন ঘরেই থাকবো, কিন্তু তোর যা হলো তাতে তো আর কিছু করার নেই। অ্যাক্ট অফ গড। বলছি কাল সাইট সিং করবি? তুই যা, আমি সারাদিন ঘুমাবো, হেভি টায়ার্ড লাগছে। ওকে, তোর টায়ার্ড লাগলে তো আমারও যাওয়া হবে না। আচ্ছা, রেজিগনেশন লেটারে তোর রেজিগনেশন লেটারে কি কি পয়েন্ট লিখবি ঠিক করেছিস? শাওন উত্তর দিল না। শ্রেয়ান হতাশ গলায় বলল, না, ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমোই, আর কি করবো। সকাল 9:30 বাজে। শাওনের ঘুম ভেঙে গেল। দেখল শ্রেয়ান তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। শাওন বেশ কিছুক্ষণ শ্রেয়ানের দিকে তাকিয়ে শ্রেয়ানকে ঠেলল। ওঠ ওঠ। শ্রেয়ান চোখ বন্ধ করেই বলল, কটা বাজে? শাওন মোবাইল বের করে দেখে বলল, 9:30। তোর কি ট্রেন ধরার আছে, ফ্লাইট ধরার আছে? জেগে থেকে কি করবি? নিজেই তো বলেছিলি সারাদিন ঘুমাবি। হ্যাঁ, কিন্তু তোর বডি ওয়েটটা তো আমার শরীর থেকে সরা। শ্রেয়ান শাওনকে চমকে শাওনের গালে একটা চুমু খেয়ে বলল, আই লাভ ইউ। শাওন শ্রেয়ানকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বলল, মরণ, দাঁত মাজ। শ্রেয়ান শাওনকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু পারল না। শাওন তার আগেই উঠে পড়েছিল। শ্রেয়ান বলল, দিন দিন একটা আনরোম্যান্টিক গাছ হয়ে যাচ্ছিস। তোর বরের কপালে দুঃখ আছে, বেচারা গোঁফালা কাকুর জন্য মায়া হচ্ছে আমার। শাওন শ্রেয়ানের গায়ে একটা বালিশ ছুঁড়ে মেরে বলল, এই গোহালা কাকুকে বিয়ে করবো কেন আমি? দেখবি আমার বরকে, হিংসে না একদম জ্বলে পুড়ে মরবি। আমার কি? আমি তো তোর সঙ্গে কোনো যোগাযোগই রাখবো না। তাই নাকি? ফেক অ্যাকাউন্ট খুলেও আমার প্রোফাইলে উঁকি মারবি না বলছিস? একদম না, আমি সখ্ত লন্ডা। বউ লাউয়ের তরকারি দিয়ে রুটি টিফিনে দিয়ে দেবে, আমি ভালো ছেলের মতো সেটা অফিস ক্যান্টিনে বসে খাবো। টোটাল ভালো ছেলে হয়ে যাব। শাওন সমুদ্রের দিকের জানলা খুলে দিয়ে বলল, জানা আছে। শ্রেয়ান বাইরের দিকে তাকালো। এই কি রে বাবা, সকাল থেকে কি রোদ! তা তো হবেই, দিনে গরম রাতে ঠান্ডা, বালির অঞ্চল না।
ইস, সারাদিন ঘরে বসে কি করব? যেটা করব ভেবেছিলাম সেটা তো আর করা যাবে না। আচ্ছা, তুই রিয়ার এন্ট্রি দিবি? শাওন চপ্পল খুলে ছুঁড়তে যাচ্ছিল। শ্রেয়ান বলল, ওকে 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 ওকে, এ নিয়ে আর কোনো কথা বলবো না, ঠিক আছে? হ্যাঁ, বলবি না। এই সময়টা এমনিতেই মেজাজ খিটখিটে হয়ে থাকে, দয়া করে আর সেটাকে আরো বেশি নাড়াঘাটা করিস না। এরা ব্রেকফাস্ট দেবে না? ডাইনিং রুমে চ, ব্রেকফাস্ট আর লাঞ্চ রুমে দেবে না। শ্রেয়ান বিরক্ত গলায় বলল, এ আবার কেমন নিয়ম? এরকমই নিয়ম, তুই দেখিসনি কাল? ওঠ শিগগিরই, 10টা অব্দি ব্রেকফাস্ট টাইম, এরপর কিন্তু আর দেবে না। বেড়াতে এসেও রোবটের মতো টাইম দেখে চলতে হবে। ডাইনিং রুমটা বিরাট বড়, ছোট ছোট টেবিল আর চেয়ার দিয়ে সাজানো। দেওয়ালে বেশ ভালো ভালো অয়েল পেন্টিং। দেওয়াল আলমারিতে অনেক শোপিস সাজানো। এই বাড়ির মালিক যে বেশ শৌখিন দেখে বোঝা যায়। শাওন ও শ্রেয়ান যখন ঢুকল তখন ওই ফরাসি দম্পতি খেতে বসেছিল। তাদের দেখে দুজনেই হাসল। শাওন বলল, গুড মর্নিং। গুড মর্নিং। শ্রেয়ান ফিসফিস করে বলল, মায়েরি, এখানেও তুই জুটিয়ে নিয়েছিস? শাওন বলল, জোটানোর কি আছে? মানুষের সঙ্গে কথা বলা জোটানো হয় বুঝি? তোর মতো সবসময় ঘরে মুখ গুঁজে থাকা আমার পোষায় না। শ্রেয়ান চেয়ারে বসে বলল, আচ্ছা সরি, চেঞ্জ দ্য টপিক। এই পর্তুগিজ বাড়িটা কিন্তু দারুণ। সত্যিই দারুণ। গোয়ার এই ব্যাপারটা না আমার বেশ ভালো লাগে জানিস। ঐতিহ্য আর আধুনিকতার একটা মিশেল। পর্তুগিজরা তো আর ইংরেজদের মতো ছিল না, ওরা শুধু লুটে নিয়ে যেতে আসেনি আমাদের দেশটা। এক মহিলা এসে ব্রেড, বাটার, কলা, অমলেট, কর্নফ্লেক্স, দুধ এসব দিয়ে গেলেন। শাওন চোখ কপালে তুলে বলল, এত কে খাবে? আমি তুই খাবো, তাড়াহুড়োর কি আছে? টাকা নেবে না? মানে টাকা নেবে বলে গান্ডে পিন্ডে গিলে মরবো নাকি? আমি এত খেতে পারবো না, আর খাবার নষ্টও করতে পারবো না। তুই খাবি নাকি বল, নইলে আমি ওনাকে বলি উনি তুলে নিয়ে যাক বাকিটা। ওকে, বলে দে। শাওন ভদ্রমহিলাকে বলল কর্নফ্লেক্স আর দুধ নিয়ে যেতে। ভদ্রমহিলা নিয়ে গেলেন, কফি দিয়ে গেলেন। শাওন কফি ঢালতে ঢালতে বলল, দুদিনে পোষায় না যাই বলিস। এসব জায়গায় 15-16 দিন থাকতেই হয়। কলকাতা ফিরেই তো আবার ঝামেলা বাড়বে। অফিস যাও, রেডি হও, দৌড়ে বেড়াও, উফ। শ্রেয়ান বলল, তোর কি, তুই তো চাকরি করবি না ডিসিশন নিয়েছিস। ডিসিশন চেঞ্জ করতে পারি। মানে? শাওন কফিতে চুমুক দিয়ে বলল, দেখ, চাকরি করতেই পারি, তোর সঙ্গে এক অফিসে না করে চাকরি চেঞ্জ করলাম, সেটা মন্দ হয় না বল? ভেবে দেখলাম বিয়ের পর সব ব্যাপারে বরের কাছে হাত পাতাটা জাস্ট আমার ক্যারেক্টারের সঙ্গে যায় না। নিজের পায়ে দাঁড়াতে পারলে অন্তত আত্মসম্মানটা থাকবে। তবে হ্যাঁ, কলকাতায় ফিরে আমি চাকরিটা ছেড়ে কিছুদিন ব্রেক নেব, এটা ঠিক। সেভিংস অ্যাকাউন্টে যেটুকু জমিয়েছি সেটা কাজে আসবে কবে? রোজ 2টো অবধি ঘুমাবো, আইসক্রিম খাবো, মোটা হলে হব, নো চাপ। তারপর আবার চাকরি পাবি? কে দেবে তোকে চাকরি? এই বাজারে বসে গেলেই হলো, জব ভাসতে হবে তবে। তুই তো চাপ নিস না বুঝলি। আমি কি বিয়ের পর এই পোড়া দেশে থাকবো ভাবছিস? ও আচ্ছা, সেটা ঠিক। তাহলে ঠিক আছে। আমাদের সব থেকে বড় সমস্যা তো হোম সিকনেস কাটানো। সেটা ছেলেদের হতে পারে, তবে মেয়েদের আর হোম সিকনেস কোথায় থাকে বল? সবকিছু ছেড়ে ছুঁড়ে তো শ্বশুরবাড়ি চলে যেতেই হয়। হোম সিকনেস হয়েও তো আর উপায় থাকে না। আমার মাসতুতো দিদিকে দেখি না, বাড়ি যেতে হলেও শাশুড়ির পারমিশন নেওয়ার জন্য বসে থাকতে হয়। ভদ্রমহিলা পারমিশন দিলে তবেই নাকি বাড়ি যেতে পারবে। তাও 1 সপ্তাহের জন্যও না, ওই 2 কি 3 দিন ধর। দিস সোসাইটি সাকস। শ্রেয়ান কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ফরাসি মেয়েটি শাওনকে এক্সকিউজ মি বলে তার ফোন এগিয়ে দিল। তাতে ফ্রেঞ্চ থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে লেখা, তুমি কি আমাকে শাড়ি পরতে হেল্প করবে? শাওন মেয়েটিকে ইশারায় বলল, অবশ্যই। মেয়েটি খুশি মনে আবার তার চেয়ারে গিয়ে বসল। শ্রেয়ান বলল, কি কেস? মেয়েটির শাড়ি পরার ইচ্ছে হয়েছে। লে, মেয়ে নিজে শাড়ি পরলে 3 বার খুলে যায়, সে নাকি অন্যকে শাড়ি পরার ট্রেনিং দেবে। হাট, আমার কোথায় শাড়ি খুলে যায়? উপস, সরি, আমিই খুলে দিই। আসলে শাড়ি পরলে তোকে একেবারে লাল মির্চি লাগে, মা কসম।
আবার ঠারকিবাজি শুরু করে দিলি বল। তোর সঙ্গে করবো না তো কার সঙ্গে করব? কে আছে বলো আমার তুই ছাড়া? থাক, আর বার খাওয়াতে হবে না, বরং তুই ওই গানটা প্র্যাকটিস কর, বুঝলি? আজ দুজনার দুটি পথ, ওগো দুটি দিকে গেছে মেয়েকে। বাই দ্য ওয়ে, অফিসে ওই রুচিতা নামের মেয়েটাকে খুব ঝাড়ি মারছিলি না কদিন? আমি রেজিগনেশন দিলেই ওটার পেছনে ঝুলে পড়বি না? শ্রেয়ান খেতে খেতে খুক খুক করে কাশতে শুরু করলো। কাশতে কাশতেই বলল, কি যে বলিস না, রুচিতাকে আমি আবার কখন ঝাড়ি মারলাম? সেমিনার রুমে আমি দেখেছি। তুই ভেবেছিলি আমি দেখতে পাইনি না? বুঝি বুঝি, পলিগ্যামি নেচার তোর মধ্যে প্রচুর পরিমাণে আছে তো। হ্যাঁ, আমি একাই পলিগ্যামি, আর তুমি হেভি মনোগ্যামি, তাই না? সেই যে রিতেশ মেহতা বলে গুজরাটি ছেলেটা এসেছিল, খুব তো ঢলে পড়া হচ্ছিল, পারলে জড়িয়ে ধরিস। আমিও বুঝি দেখিনি ভেবেছিস? একদম ভুলভাল কথা বলবি না শ্রেয়ান, এখানে এসে তোর সঙ্গে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। শুরু কে করেছিল? আমি একাই খারাপ, আর তুমি সাবিত্রী নাকি? শাওন খাওয়া বন্ধ করে বলল, তুই তুই আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুললি? বুঝলাম, ভেতরে ভেতরে আমাকে নিয়ে কি ভাবিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। থাক, তুই খা একা একা, আমি চললাম। শাওন উঠে রওনা দিল রুমের দিকে। শ্রেয়ান খাবার রেখে শাওনের পেছনে দৌড়ল। আরে কি শুরু করলি আবার? উফ, রাগ করছিস কেন? গো টু হেল, আমার সঙ্গে একদম কথা বলবি না, ফট। শ্রেয়ান শাওনের হাত ধরতে গেল। আরে শোন না। শাওন হাত ছাড়িয়ে শ্রেয়ানের দিকে তর্জনী তুলে বলল, একদম ধরবি না আমায়। আমি জানি তো, আমি জানি তুই আমার সম্পর্কে কি ভাবিস, আমি জানি। যা বাবা, তুই তো আমাকেও বললি বল, আমি তো জাস্ট সেটা রিপ্লাই দিলাম, তাও মজা করে। মজা করে? তোর কথার টোনটা মোটেও মজার ছিল না। যাই হোক, আমি আজকেই বেরিয়ে যাব, গোছগাছ করে চললাম। এমনিতেও আমার পিরিয়ডের কথা শুনে তো আমার উপর থেকে সমস্ত ইন্টারেস্ট তোমার হারিয়ে গেছে। আমি কিছু বুঝি না না, আমার থাকার আর দরকার নেই, বাই। শাওন হাঁটতে শুরু করল। শ্রেয়ান হাঁ করে সেদিকে তাকিয়ে বলল, যা বাবা, একা একা হাত মারবো নাকি? এই শাওন, শোন শোন না, যাস না, দাঁড়া প্লিজ, দাঁড়া না। উফ, শাওন ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়েছে। শ্রেয়ান খানিকক্ষণ থ হয়ে সেদিকে তাকিয়ে বলল, যা শালা, দরজা বন্ধ করে দিল তো। সে চারদিকে তাকালো। নিস্তব্ধ চারদিক। খানিকটা দূরে হোমস্টের মালিকের বাড়ি, সেদিক থেকেও কোনো সাড়া শব্দ নেই। শ্রেয়ান রুমের কলিং বেল বাজাতে শুরু করল। মিনিট পাঁচেক বাদে শাওন দরজা খুলে রাগী গলায় বলল, কি হয়েছে? রাগ করছিস কেন? রাগ করবো না তো কি করবো বল? আগেও এসব ভুলভাল কথা বলেছিস তুই আমাকে। ঘরে ঢুকে কথা বলি, এখানে কেউ আমাদের ঝগড়া করতে দেখলে বিচ্ছিরি ব্যাপার হবে। তাছাড়া ওই মেয়েটাকে তো তোকে শাড়িও পরাতে হবে, তুই চলে গেলে কি করে হবে বল? মেয়েটার কথা তো ভাবতে হবে নাকি? ও, এখন আবার ওই মেয়েটার চিন্তায় তোমার ঘুম হচ্ছে না না? সাদা চামড়া যেই দেখেছে অমনি জিভ দিয়ে একদম লালা গড়াচ্ছে। শ্রেয়ান তাড়াতাড়ি রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে শাওনকে জড়িয়ে ধরে বলল, প্লিজ 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 ঝগড়া করিস না। শোন না, তোকে আমি ঝিনুকের মালা কিনে দেবো। গোয়ায় ঝিনুক আছে না? শাওন শ্রেয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, ভাগ, কিপটে কোথাকার। বলে কিনা ঝিনুক, হিরে কিনে দিলে ভেবে দেখতে পারি। শ্রেয়ান চোখ বড় বড় করে বলল, হিরে মাইরি। শাওন খাটে বসে চুল ঠিক করতে করতে বলল, গুড বাই গিফট। সে তো বহুত দাম, আমার প্যান্ট হলুদ হয়ে যাবে। হলে হবে, তোর জন্য আমিও কিছু একটা কিনেছি, ওই গুড বাই গিফট আর কি। রিয়েলি? হ্যাঁ। কি কিনেছিস? দে না প্লিজ। একদম না, আগে আমার গিফটটা পাবো, তারপর দেওয়া যাবে। এই মরেছে, এখানে আমি হীরের দোকান কোথায় পাবো? সেটা আমি কি করে জানবো? ওকে চল, পাঞ্জিম যাই। গুড দেন। ওখানে দোকান পেয়ে যাবো শিওর। তুই তুই সিরিয়াসলি হিরে কেনার কথা ভাবছিস? থাক, জাস্ট পরীক্ষা করছিলাম যে কিপটেমি করিস নাকি। এরকম করিস না মাঝে মাঝে, আমি সত্যি চাপ খেয়ে গেছিলাম। তার উপর তুই যা মুডি, দেখা গেল সত্যি সত্যি কলকাতা চলে গেলি। গেলে যেতাম, তোর কি? তুই তোর মতো থাকতি
নো প্রবলেম। না না, তুই বুঝতে পারছিস না, তুই চলে গেলে প্ল্যানটাই তো মাঠে মারা পড়বে। তাই প্ল্যান তো তোর অলরেডি মাঠে মারাই গেছে আমার রেড সিগন্যালের সঙ্গে সঙ্গে, তাই না? ধুস, ওটাই সব নাকি? শাওন উঠে বসলো, শ্রেয়ানের দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, হ্যাঁ এই কি বলি আরেকবার বল। তাই নাকি? হ্যাঁ, মানে তোর 75% মতো ওটাই প্ল্যান ছিল। তাও শাওন হাতের কাছে থাকা বালিশটা শ্রেয়ানের দিকে ছুঁড়ে মারল, বলল, জানি তো চিরকাল একটা জিনিস ছাড়া তুই আর কিছু বুঝলি। সেটা না চাইলে তো ডিকে লোদকে দেখাতে হবে। যাকে সেটা কথা নয়, আসল কথা হলো আমি এক্ষুনি ঠিক করলাম তোকে আমি হিরে কিনে দেবো। চল বেরোই। হ্যাট, আমি ওসব পড়ি না। তুই আমাকে একটা বিডসের মালা কিনে দে, বুঝলি? গরিব মানুষ আমি, তাতেই খুশি। হিরে টিরে আমার জন্য না। তাই নাকি? তা বর যখন দেবে তখন তো 2 হাতে নিয়ে নিবি। সেটা তো আলাদা লাইফ, মৃত্যুর পরের জীবন আর কি। মৃত্যুর আগের জীবনটায় আমি ওসব পড়বো না। গয়না তো মেয়েদের বেঁধে রাখার জন্য ভাই, মেয়েদের ওপর পুরুষ আধিপত্যের অস্ত্র। তুমি আমার সংসার দেখবে, রান্না করবে, কাপড় কাচবে, আর এই নাও তার জন্য তোমার ঘুষ। বাবা, মেয়ে আবার ফেমিনিজম নামিয়ে ফেললো গয়নার এগেনস্টে। থাক, দেবো ভেবেছিলাম, ভালোই হলো, আমার টাকা বেঁচে গেল। সে দিবি যখন দিতেই পারিস, আমার আপত্তি নেই। তুই যে আমার জন্য কি এনেছিস সেটা সত্যি নাকি সেটাও ঢপ? এখন বলবো না, সাসপেন্স থাক। ওকে চল পানাজি চল, আমার ইচ্ছে হয়েছে কেনার। তুই চলে যাওয়া মানে তো জীবন থেকে হৃৎপিণ্ডটাই চলে যাওয়া। একটা শুধু বাতেলা। গাড়ি জোগাড় করা গেছে, ইনোভা। নদী পেরিয়ে পানাজির দিকে রওনা হয়েছে সে গাড়ি। শ্রেয়ান বলল, কি গরম, বাপরে বাপ, এসি ছাড়া বেরোনোই যাবে না। কে বলবে এই সময় নর্থ ইন্ডিয়া লোকে শীতে ঠকঠক করে কাঁপছে? সমুদ্র মানেই তো তাই। যদিও এটা স্নানের জন্য দারুণ ওয়েদার, তুই তো আবার কলকাতার শীতেও স্নান করিস না, নোংরা পাবলিক কোথাকার। মোটেও না, স্নান করবো না কেন? আর আমি কি দেখতে যাচ্ছি তুই স্নান করিস নাকি? পারফিউমের পাহাড় ইউজ করিস তো। সে আমার পারফিউম ভালো লাগে, জীবনে একমাত্র শক্ত ওটাই। তা সেটা বুঝি পুরুষের ভালো লাগার জিনিস না? তা কেন হবে? পারফিউম জিনিসটাই তো সেলফ স্যাটিসফ্যাকশনের ব্যাপার। ভুলভাল গন্ধ গা থেকে বেরোলে ভালো লাগে। আমার তো তোর সঙ্গে অফিসে দেখা হওয়ার ফার্স্ট ডেটা মনেই আছে, জাস্ট সেই পারফিউমটার জন্য। পাশে বসেছিলি, হেব্বি গন্ধ, কেমন একটা চুমু চুমু ভাব ছিল সেই গন্ধটার মধ্যে। সাধে তোকে ঠারকি বলি, পারফিউমের মধ্যেও না কেউ চুমু ভাব খুঁজে পাচ্ছে, ভাবা যায়? রাস্তার চারপাশের প্রকৃতি বড়ই সুন্দর। লাল মাটি আর খানিক দূরে দূরে লাল নীল বিভিন্ন রঙের বাড়ি। শ্রেয়ান বলল, আমার অবশ্য তোর পারফিউম ছাড়া শুধু শরীরের গন্ধটাই ভালো লাগে। শাওন শ্রেয়ানকে জোরে একটা চিমটি কেটে ফিসফিস করে বলল, আস্তে বল গাধা, ড্রাইভার শুনতে পাবে। বাংলা বুঝবে নাকি এরা? বুঝুক না বুঝুক, ঘরের কথা ঘরে বলবি গাড়ু। ওকে ওকে, নখটা কাট এবার। উফ, আরে কত বড় নখ, চিমটি কেটে কেটে আমার ধনুষ্টঙ্কার বানিয়ে ছাড়বি তুই। শাওন আরেকটা চিমটি কাটল শ্রেয়ানকে। দেখি সুট বনখা কোথাকার। শার্প নখা বল। ওই হলো। উফ, জ্বালিয়ে দিল পুরো। সাধে কি তোকে আমি বিষকন্যা বলে ডাকি? এই মরেছে, মেয়েটা কি শাড়ি পরালি না তো? এলো না তো, এলে তো পরাতাম। রাতে পড়বে মেবি। হ্যাঁ, তুই পরাবি আর ছেলেটা খুলবে। শাওন শ্রেয়ানের দিকে কটমট করে তাকিয়ে বলল, আবার একখানা চিমটি খাবি? শান্তি শান্তি, আর না আর না, প্লিজ প্লিজ প্লিজ, আর না, জ্বালা করছে। গাড়ি পানাজিতে ঢুকে একটা পার্কিংয়ে এসে দাঁড়িয়েছে। শাওন আর শ্রেয়ান গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করল। শাওন বলল, উফ, কি লোক রে, ভাগ্যি সেখানে হোটেল নিসনি। এই জন্যই তো নিইনি, আমি তো জানি তোর লোক পছন্দ না। কত জানিস, জেনে একেবারে পণ্ডিত হয়ে গেছিস। খানিক হাঁটতে হাঁটতেই একটা জুয়েলারি শপ চোখে পড়ল, মুম্বাইয়ের বিখ্যাত জুয়েলারি কোম্পানি। শ্রেয়ানের মুখে হাসি দেখা গেল। এই তো চল। শাওন শ্রেয়ানের হাত ধরে টানল। থাম থাম, দেখে নিলাম, পরে আসবো। আর এইসব তো কলকাতাতেও পাবি, তার চাইতে চ না,
জায়গাটা একটু হেঁটে নি। হাঁটবি এই দুপুরের গরমে? হ্যাঁ, হেঁটে নি। সবে এখন দুপুর 12:30, তারপর লাঞ্চ করে ফিরে যাব। এই ক্রুজে চড়বি গোয়া ট্রাভেলসের? খবর নি। দুজনে মিলে হাঁটতে হাঁটতে নদীর ধারে গোয়া ট্রাভেলসের কাউন্টারে পৌঁছল। জানা গেল সন্ধে 6টা থেকে ক্রুজ। শ্রেয়ান হতাশ গলায় বলল, ধুর, সে তো অনেক রাত হয়ে যাবে ফিরতে ফিরতে, অত রাত করা যাবে না। ওমা, কেন রাত করা যাবে না? অত ভেবেচিন্তে তো ঘুরতে আসিনি আমরা। যা, টিকিটটা কেটে রাখ। শ্রেয়ান টিকিট কেটে দেখল শাওন একটা নোংরা বেঞ্চিতে বসে পড়েছে। সে বলল, কিরে পরিষ্কার শিরোমণি, এখানে বসে পড়লি কেন? শাওন যন্ত্রণা ক্লিষ্ট মুখে বলল, পিরিয়ডসের পেন রে, হঠাৎ শুরু হলো, খুব ব্যথা হয়। জার্নিটা একটু বেশি হয়ে গেছে না? শ্রেয়ান শাওনের পাশে বসে ওর পিঠে হাত দিয়ে বলল, কোনো ওষুধ নেই? জানি না, একটু বসি বরং। হ্যাঁ, তুই দেখেছিস, একটু ওষুধ টষুধ জানলেও তো ভালো করতি। দাঁড়া, আমি আমাদের ডাক্তারবাবুকে ফোন করি। উফ, গাড়ু একটা। কি বলবি, তোর পিরিয়ড পেন হচ্ছে? আরে বলবো আমার বন্ধুর হচ্ছে, কথা বলে না, খুব ভালো মানুষ, তাও ভালো শহরে হয়েছে। ওখানে হলে আমি ওষুধের দোকান কোথায় পেতাম? এত অধৈর্য হোস না শ্রেয়ান, আমার কিচ্ছু হয়নি। এগুলো হয়, মেয়ে হলে বুঝতে। হ্যাঁ, ওই একটা কথাই তো শিখেছিস, মেয়ে হলে বুঝতে পারতি। সে না হয় বুঝতাম, কিন্তু ব্যথা তো ব্যথাই হয়, তাই না? এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে তো দুজনেরই সমস্যা হবে। তুই একা তো আসিসনি, আমিও তো এসেছি। আচ্ছা বাপ আমার, ঠিক আছে, একটু বস প্লিজ। ওই দেখ কি সুন্দর ক্যাসিনো বোর্ডগুলো দাঁড়িয়ে আছে। একটু পরে গিয়ে না হয় ওই ক্যাসিনোতে একটু উকি মারা যাবে। একদম না, আমি ক্যাসিনোতে যাব না, জুয়া খেলা মহাপাপ। একটা, সে তো বিয়ের আগে অন্য মেয়ের সাথে শোয়াও পাপ। নিজের মতো আইন বানালে হবে বুঝি? আচ্ছা মা, আচ্ছা, আর বলবো না। চ, তুই যেখানে যেতে চাস আমি সেখানে যাব। ড্রাইভারকে ফোন করে ডাক, বুঝলি, এদিক সেদিক একটু ঘুরি। এই তো বললি যে জার্নিতে প্রবলেম হচ্ছে, এই তো বললি ক্যাসিনো যাবি। ও ব্যথা আসে যায়, এটা কিছু করার নেই। আর আমার না এখন ক্যাসিনোতে যেতে ইচ্ছে করছে না, বুঝলি, তুই লোকটাকে ডাক। এই তো ভীষণ হুইমজিক্যাল মেয়ে। ওকে, ডাকি। শ্রেয়ান ফোন করে ডাকলো ড্রাইভারকে। গাড়ি এলে ড্রাইভারকে বলল ভালো কোথাও নিয়ে যেতে। ড্রাইভার খানিকক্ষণ চিন্তা করে বলল, ডলফিন সাফারি করবেন? শাওন আতকে উঠে বলল, এই না না, ওসব না, আপনি কোনো ভালো বিচে নিয়ে চলুন বরং। ভালো কোনো বিচ আছে আশেপাশে? নতুন ব্রিজ তৈরি হচ্ছে মান্ডাবি নদীর ওপরে, অনেকটা উঁচু, যার ফলে জ্যাম হচ্ছে। ঘণ্টাখানেক কাটল। ড্রাইভার তাদের কন্ডোলিন বিচে নিয়ে এলো। শাওন ঠোঁট উল্টে বলল, সেই লোকে ভর্তি, ধুস। সে যাই হোক, চ কোথাও বসে লাঞ্চ সেরে নেওয়া যাক। দুজনে সমুদ্রের তীরের একটা রেস্তোরাঁয় বসল। শ্রেয়ান বিয়ার নিল। কে যেন বিয়ার ছেড়ে দেবে বলেছিল? যা গরম, বিয়ার ছাড়া আর কিছু খাওয়া যাবে না। তুই কি খাবি? কাঁকড়া খাবো আর ম্যাকারেল ভাজা। শুধু উল্টো পাল্টা খাওয়া না, এই তো বলছিলি পেট ব্যথা। উফ, এই পেট ব্যথা আর সেই পেট ব্যথা এক নয় রে গাধা। তুই যা খাবি খা না, আমি বারণ করেছি? শ্রেয়ান নিজের জন্য কিংফিশ নিল, বেশ বড় মাছ, রান্নাটাও বেশ স্পাইসি হয়েছে। শাওন মন দিয়ে ক্র্যাব খেতে লাগলো। শাওন বলল, খেয়ে দে, জলে ঝাঁপ দেবো। মানে এক্সট্রা ড্রেস আনিসনি তো? গোটা রাস্তা ভিজে জামা কাপড়ে যাবি নাকি? কিনে নিচ্ছি, বিচ তো, একটা শর্টস আর একটা টি শার্ট কিনে নিলেই হবে। হ্যাঁ, তুই আমার সামনে তন্দুরি চিকেন হয়ে ঘুরে বেড়াবি আর আমাকে বাথরুমে নিজেকে সামলে নিতে হবে, তাই তো? থাক থাক, ওসব লাগবে না। এই ছোকরা, তন্দুরি চিকেন? হ্যাঁ, আর কোনো নাম পেলি না? সরি, মাটন রেজালা। খুশি? স্নান আমি করবই, সে তুই চাই বলিস। ওকে, যা আপনার মর্জি। খেয়ে দিয়ে দুজনে বিচে গিয়ে বসল। বিচের ওপর সার দিয়ে ফোল্ডিং চেয়ার পাতা। শাওন একটার মধ্যে শুয়ে পড়ে বলল, শান্তি। মনে হচ্ছে সারাদিন এখানেই থাকি। শ্রেয়ান সন্দিগ্ধ গলায় বলল,
তুই যে বললি স্নান করবি। প্ল্যান চেঞ্জড। একটা কাজ কর না, আমার জন্য দুটো না 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 3টে ব্রিজার নিয়ে আয়। খেয়ে যে আমেজটা আসবে না, শান্তি। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি। হ্যাঁ আচ্ছা, তুই ওয়েট কর, আমি নিয়ে আসি। মিনিট 5 পর শ্রেয়ান ফিরে এসে দেখল শাওন নেই, সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে। আয় আয়, চলে আয় চলে আয়। তাকে দেখেই ডাকতে শুরু করলো জলে নামার জন্য। শ্রেয়ান হতভম্ব হয়ে শাওনকে ব্রিজারের বোতল 3টে তুলে দেখালো। শাওন ভেজা গা নিয়েই বিছে উঠে এসে এক ঢোকে 1 বোতল শেষ করে তাড়া দিল। চল চল। শ্রেয়ান মাথা নাড়ল। খেপেছিস? আমার ঠান্ডা লেগে যায়, তুই যা। শাওন শ্রেয়ানকে জড়িয়ে ধরে বলল, এই তো ভিজে গেলি, এবার চল। শ্রেয়ান রেগে গিয়ে বলল, তুই না। শাওন হাত ধরে টানতে টানতে শ্রেয়ানকে সমুদ্রে নিয়ে চলল। রাত 9:30। হোটেলে ফিরে এসেছে তারা একটু আগে। শ্রেয়ানের ঠান্ডা লেগে গেছে, হাঁচি দিচ্ছে কিছু সেকেন্ড পর পর, আর শাওনকে গালাগালি দিচ্ছে। শাওন সেসব না শোনার ভান করে কানে হেডফোন গুঁজে গান শুনছে। রুমের কলিং বেল বেজে উঠল। শাওন দরজা খুলে দেখল সেই ফরাসি মেয়েটা একটা শাড়ি হাতে দাঁড়িয়ে। শাওন শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, আমি আসছি ওকে শাড়িটা পরিয়ে, বুঝলি? শ্রেয়ান কোনো কথা বলার আগেই সশব্দে হেঁচে উঠল। রাত 10টা বাজে। শ্রেয়ান বসে বসে হাঁটছিল। শাওন ঘরে ঢুকে বলল, কাল চলে যাচ্ছি তবে। শ্রেয়ান বলল, হলো শাড়ি পরানো? অদ্যই শেষ রজনী। বাবা কি হাঁটছিস রে? এক কাজ কর, হোমস্টের ওই বৃদ্ধ ভদ্রলোকের কাছে যা, ওনার কাছে ওষুধ আছে, খেয়ে আয়। শ্রেয়ান অবাক হয়ে বলল, তুই কি করে জানলি? জিজ্ঞেস করে এলাম, যা। শ্রেয়ান ঘর থেকে বেরোল। কটেজগুলোর মধ্যে অনেকটা করে দূরত্ব। সে রুম থেকে হোমস্টের রিসেপশনে গিয়ে দেখল বৃদ্ধ লোকটি স্যুপ খাচ্ছেন বসে বসে। শ্রেয়ানকে দেখে বললেন, মেডিসিন? শ্রেয়ান মাথা নাড়ল। বয়স্ক লোকটি তার দিকে তাকিয়ে হেসে টেবিল থেকে একটা ছোট্ট ওল্ড মঙ্কের নিব বের করে তার দিকে এগিয়ে দিলেন। শ্রেয়ান অবাক হয়ে বলল, ইজ দিস মেডিসিন? বৃদ্ধ ভদ্রলোক হেসে বললেন, ইয়েস, একটু গরম জল দিয়ে খানিকটা খেয়ে নাও, আর একটা অ্যালার্জি ট্যাবলেট দিচ্ছি, সেটাও খাও, তাহলেই ঠিক হয়ে যাবে। ভদ্রলোক বেল বাজালেন। একটি মেয়ে এসে একটা ছোট্ট বোতলে গরম জল দিয়ে গেল। শ্রেয়ান একটা গ্লাসে গরম জল দিয়ে ওল্ড মঙ্ক মিশিয়ে খেল। বৃদ্ধ ভদ্রলোক তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে হাসতে বললেন, হানিমুন? শ্রেয়ান মাথা নাড়ল। হ্যাঁ। ইউ আর চেকিং আউট টুমরো, রাইট? হ্যাঁ। ওয়েন? সকালেই, দুপুরের ফ্লাইট। এমনিতেই সিজন শেষ হচ্ছে, আর এদিকে তো খুব কমই লোক আসে। কজনই বার জানে এই হোমস্টের কথা। এই তোমরা এসেছিলে যে, তাতে খুবই ভালো লাগলো। শ্রেয়ান বুঝল এখানে বসলেই বুড়ো বক বক করে মাথা খেয়ে নেবে। সে বোতলটা নিয়ে বুড়োকে গুড নাইট বলে নিজের কটেজের দিকে এগোলো। দরজা বন্ধ করেছে শাওন। শ্রেয়ান কলিং বেল বাজালো। শাওন ভেতর থেকে বলল, 1 মিনিট। শালা, মাল খেতে পাঠালি? এই তোর ওষুধ? বুড়োর সব অসুখের একটাই ওষুধ। চলে আয়, গেট খুলে দিয়েছি। দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকেই শ্রেয়ানের চক্ষু চড়ক গাছ। শাওন একটা লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান বলল, হোয়াট দ্য ফাক? এই জন্য আমাকে তাড়িয়েছিলি? এই জন্যই, আর কিছু না।
মাঝরাতে এই পাগলামিটা হঠাৎ কেন ম্যাডাম? এমনি ইচ্ছে হলো, তোকে সারপ্রাইজ দেবো বলেছিলাম না, এইটাই সেটা। মায়ের বিয়ের বেনারসি নিয়ে এসেছিলাম টুক করে প্যাক করার সময়। শ্রেয়ান দরজা বন্ধ করে খাটের উপর বসে পড়ে বলল, তাতেই বা কি হয়, তোর তো রেড ফ্ল্যাগ। ওটা না পিওর ঢপ ছিল, জাস্ট দেখতে চেয়েছিলাম যে তুই কি রিয়াকশন দিস। দেখলাম ঠার্কি বটে, কিন্তু অতটাও নস, খেয়াল টেয়াল একটু আধটু রাখিস। 2 দিন, একটা রাত তুই নষ্ট করলি জাস্ট ঢপ মেরে। ইস, আমার পেয়াসি ছোট কাকা, কত কষ্ট করে তোমাকে বাথরুমে ভিকি ডোনার হয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল। ছি, ছি, ছি। থাক, অনেক হয়েছে। মেন উইল বি মেন। মায়ের কি টেনশন ধরালি, ভাবলাম সত্যিই কিছু হয়ে গেছে, ডাক্তার খুঁজছিলাম সিরিয়াসলি। সেসব ইচ্ছে করেই করেছি, জালি মালের জন্য জালি ট্রিটমেন্ট, সবটাই ড্রামা। আমি জানতাম যে চেক করে দেখ বললে তুই আর কিচ্ছু বলবি না। ইস, কি জ্বালা, এমএ কপালে জুটলে হয়েই যেত সত্যি। হ্যাঁ রে, তোর ইচ্ছাও করেনি একবারও? সব ইচ্ছা আমারই। করেনি তা না, তবে নিজেকে সামলেছি। সন্দেহ করেছিলি বটে, কিন্তু আমি ভাঙিনি। দেখতে চেয়েছিলাম তোর কাছে কোনটা প্রায়োরিটি, আমি না সেক্স। দেখা গেল না, ছেলের কাছে আমার দাম আছে। হই বা কি লাভ হলো শাওন, সেই তো কাল আলাদা হয়েই যাব। ওতে কিছু হয় না, প্রতিটা সম্পর্ক জানতে চায় ঠকিনি তো। এই যেমন গোয়া থেকে নিশ্চিন্তে ফিরতে পারবো শুধু এইটুকু নিশ্চয়তা নিয়ে যে না, শ্রেয়ান আমায় ঠকায়নি। মহা হারামি তুই, হেব্বি হারামি। হারামির কিছু নেই, আজকের রাতটা আছে তো, যা ইচ্ছে কর। একটা দিন তুই কন্ট্রোল করলি, আজ আমি করি সব জেনেও, দেখি পারি নাকি। শাওন চোখ বড় বড় করল। রিয়েলি? তুই? আই ক্যান্ট বিলিভ ইট। শ্রেয়ান মিটিমিটি হাসতে হাসতে বলল, এই যে ওল্ড মং খাবো, সমুদ্রের তীরে বসবো, কাল তুই চলে যাবি, আর আজ ঘুমিয়ে কি করব, ওখানেই জাগি সারাটা রাত। শাড়িতে আমাকে কেমন লাগছে বললি না তো? হেবি, দেখেই খুলতে ইচ্ছে করছে, কিন্তু খুলবো না আজ। আমিও কন্ট্রোল করব, দেখিস। লাইফ ইজ বিউটিফুল, আজ অবধি, তাই না শ্রেয়ান? শ্রেয়ান বলল, ব্যালকনির দরজাটা খোল। কেন, কি আছে? খোল, খুলে দেখ কি আছে। ধুস, কি যে করিস না। দরজাটা খুলল শাওন এবং বাইরেটা দেখেই মুগ্ধ বিস্ময়ে বলল, ও মাই গড, হে কি? বিচের ওপর একটা টেবিল রাখা, তার ওপর ধবধবে সাদা চাদর, একটা মোমদানিতে মোম রাখা। শাওন বলল, আশ্চর্য, এত হাওয়া অথচ মোমটা নিভছে না কেন? পর্তুগিজ ভিন্টেজ মোমদানি, হোম স্টোর বুড়োর থেকে ম্যানেজ করেছি। সমুদ্রের তীরে ক্যান্ডেল লাইট ডিনার করতো পর্তুগিজ প্রেমিক প্রেমিকারা, সেই জিনিস। কখন করলি তুই? তুই একাই আমাকে চমক দিবি নাকি? এত আন্ডার এস্টিমেট করলে হবে? বাবা, তা কি প্ল্যান? চ বলছি। শাওন হাঁটতে শুরু করল। শ্রেয়ান বলল, দাঁড়া দাঁড়া, আমার হাত ধরে চ। মরেছে, প্রপোজ করবি নাকি? চ তো, এত প্রশ্ন কিসের? শাওনকে নিয়ে শ্রেয়ান টেবিলে গিয়ে বসালো, তারপর নিজে বসল, বসেই হাঁচি দিল। নাও, হাঁচি দিয়ে দিলি তো, এবার কি হবে? রুল 1, আমরা কোনো কুসংস্কার মানব না। গ্রেট, আই এম ইমপ্রেসড।
দেন মনে পড়লে বলবো। ওয়াইন আছে, খা, অনেক দাম। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। শ্রেয়ান ওয়াইনের বোতল থেকে ওয়াইন ঢেলে শাওনকে দিল, নিজের গ্লাসেও ঢালল। শাওন বলল, বাবা এসব কি হচ্ছে? বিদায় সম্বর্ধনা, অফিসিয়াল ফেয়ারওয়েল। কাল থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি শাওন। শাওন গ্লাস তুলে শ্রেয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, একদম। A new life will begin from tomorrow. আমার ওয়াইনে হবে না, বুড়ো ওল্ড মংটা মেরে দিই। বোতলটা পকেট থেকে বের করে গলায় রাম ঢেলে নিল শ্রেয়ান। শাওন ওয়াইনে চুমুক দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, You will be remembered, শ্রেয়ান। একজন ভদ্র, সভ্য, কুঁড়ে, ঠারকি এবং নোংরা ছেলে হিসেবে ইউ উইল বি রিমেম্বার্ড। শ্রেয়ান ঢক ঢক করে আরও খানিকটা রাম চড়িয়ে নিয়ে বলল, ইউ টু, পিটপিটে, ঝগড়ুটে কিন্তু গোছানো ইন্ডিপেন্ডেন্ট একজন মেয়ে। তুইও আমাকে অনেক কিছু শিখিয়ে যাবি। যেমন এরপর থেকে আমি বাথরুমে ভালো করে ফ্লাশ করব। গুড। আর ভাবতে শিখিয়েছিস তুই আমাকে, আগে না ভেবেই সব কিছু করে ফেলতাম। গ্রেট। আর কিছু? বউকে সিঁদুর পরতে বাধ্য করব না, কোনো রকম জোর জারি করব না পোশাকের ব্যাপারে। মাকে বোঝাবো প্রতিটা মানুষ স্বতন্ত্র, একটা মেয়ে সব ছেড়ে আমাদের বাড়ি আসছে, সে যেন তার মতো করেই থাকতে পারে। এটা তুই এই অ্যাম্বিয়েন্স আর রামের ঘরে বললি, বাড়ি গিয়ে নির্ঘাত ভুলে মেরে দিবি। একেবারেই না, আমি ভুলবো না। এই কথাগুলো তো ভোলা যায় না শাওন। তাহলে তো খুবই ভালো। ইউ আর আ গ্রোন আপ ম্যান দেন। হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউ। এই দুদিনে আমি একটা ব্যাপার বুঝেছি, আমরা আসলে একটাই এন্টিটি, মেড ফর ইচ আদার। আমাদের জীবনে সব থেকে বড় সমস্যা হবে এর পরের লাইফে দুজনের পরস্পরকে ছেড়ে বেঁচে থাকা। আর একই সঙ্গে এটাও বুঝেছি যে আমরা বিয়ের পরে টিকতে পারবো না। একটা তেতো বাস্তবের মুখোমুখি হব, তুমুল ঝগড়া করব, আর তারপরে আলাদা হয়ে যাব। সেটা আরও যন্ত্রণাদায়ক নয় কি? শ্রেয়ান চুপচাপ রাম খেয়ে যেতে লাগলো। ওয়াইনটা ভালো, তুই দাম দিবি তো? হ্যাঁ আমি দেবো, চাপ নিস না। ওটা ট্যুরের টাকা আমিই দেবো, তোকে দিতে হবে না। না 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 না, ইকুয়ালিটির গল্প দিস না প্লিজ, আমাকে দিতে দে, ইচ্ছে হয়েছে দেবো, ব্যাস। বাবা, ছেলে কত ভালো হয়ে গেছে দেখছি, ভাবা যাচ্ছে না জাস্ট। আচ্ছা দিস। শ্রেয়ান আবার শব্দ করে হাঁচল। শাওন বলল, ওষুধ কিনে নিস কালকে, নইলে গোটা ফ্লাইটে হাঁচতে হাঁচতে যাবি। হ্যাঁ তাই করতে হবে। আমি একটা জিনিস ভেবে দেখেছি জানিস, কোনো রিলেশনে না একজনকে খুব খারাপ হতে হয়, না হলে ব্রেকআপটা হয় না। খুব খারাপ হতে হবে তাকে। ওয়েভলেন্থ ম্যাচ করাটাও তো দরকার। আমাদের অনেক কিছুই মেলে না, আবার অনেক কিছুই মেলে। তোদের কনজারভেটিভ ফ্যামিলি আর আমাদের মাইক্রো ফ্যামিলি, মেলে না কিছুই। একসঙ্গে থাকাটা ডিজাস্টার হতো সত্যি। একসঙ্গে থাকলে হয়তো তোকে একদিন বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো, আর যেটা মোটেও ভালো হতো না, আমিও নিজেকে অপরাধী ভাবতাম। সব মিলিয়ে যা হয় ভালোর জন্যই হয়। যাকগে, অনেক বকবক করলাম। আসল কথা হলো, অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ রোমান্টিক বানিয়েছিস তুই। বিদায় বেলা বলে কথা। মৌসুমী ভৌমিকের গানটা করতো, ভালো লাগবে এখন। নিস্তব্ধ চারিদিকে, জলের শব্দ ছাড়া আর কিছু নেই। শাওন গান ধরল। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি,
ডাবলিন এয়ারপোর্টে সকালে ঢুলতে ঢুলতে পৌঁছল দুজন। সমুদ্র তীরেই ঘুমিয়ে পড়েছিল শেষ রাতের দিকে। ভোরে ডেকে দিয়েছে হোমস্টের একজন। তড়িঘড়ি গোছগাছ করে গাড়িতে চড়ে বসেছে। শাওন শাড়ি চেঞ্জ করে সালোয়ারে ফিরে গেছে। সিকিউরিটি চেক ইন করে তাদের গেটের সামনে বসে শ্রেয়ান বলল, তাহলে বন্ধু, আজ থেকে বিদায়। সিম চেঞ্জ করবি? হ্যাঁ, তারও আগে অফিসের রেজিগনেশনটা দিয়ে আসবো। অফিসে দেখা হতে পারে, কিন্তু কথা বলবো না। ফেসবুকে ব্লগটা এখনই করে দে। ওকে। ফোন নিয়ে শ্রেয়ানকে ব্লক করে দিল শাওন। বিয়ে করবি যাকে দেখে শুনে করিস, ভুলভাল লোককে করিস না, তোর জন্য চিন্তা হয়। আমার তো সেই মেয়েটার জন্য চিন্তা হয় যাকে তুই বিয়ে করবি। যা নোংরা তুই। দেখিয়ে দেবো ভালো হাজবেন্ড হয়ে, বুঝেছিস? দেখা যাক। এই, কফি খাবি? বস, নিয়ে আসছি। শ্রেয়ান হ্যান্ডব্যাগটা রেখে কফি আনতে গেল। শাওন চুপ করে বসেছিল। হঠাৎ দেখল শ্রেয়ানের হ্যান্ডব্যাগের ভেতর থেকে ফোন বাজছে। আশেপাশের লোক তাকে দেখছে। ফোনটা একবার পুরো রিং হয়ে কেটে যাওয়ার পর আবার তারস্বরে বেজে উঠল। শাওন বিরক্ত হয়ে শ্রেয়ানের ব্যাগ খুলে মোবাইল সাইলেন্ট করে রাখতে যাচ্ছিল, দেখল ব্যাগের মধ্যে একটা ছোট্ট জুয়েলারির বাক্স। সে একটু অবাক হলো। উঁকি মেরে দেখে নিল শ্রেয়ান আসছে নাকি। শ্রেয়ান কফি শপেই ব্যস্ত দেখে সে তড়িঘড়ি ব্যাগটা খুলে দেখল একটা হীরের আংটি আর একটা ছোট্ট চিরকুটে লেখা, শাওন, জানি না আংটিটা তোকে দিতে পারবো নাকি। যদি দিতে পারি, মনে রাখিস আমি তোকে খুব ভালোবাসি। ওয়েভলেন্থ ম্যাচ করুক না করুক, ভালোবাসি। তোকেই ভালোবাসবো, আর সারা জীবন শুধু তোকেই ভালোবাসবো। তোর শ্রেয়ান। শাওন বাক্সটা যেমন ছিল তেমন রেখে ব্যাগটা বন্ধ করে দিল। শ্রেয়ান একটু পরেই কফি নিয়ে এসে তাকে দিল। বলল, রাম কিন্তু মেরেকেল করলো, যাই বলিস। অনেকটা কমিয়ে দিয়েছে হাসিটা। সবই তোর মনে বাবা, মেন্টাল অ্যালার্জি। সমুদ্র স্নানে সব ঠিকঠাক হয়ে যায়। শ্রেয়ান কফিতে চুমুক দিয়ে বলল, এইটুকু ছুটিতে কিছু হয় না দোষ। অন্তত 15 দিন দরকার, কিন্তু সে দেবে কে? পিল্লাই সালা একদিন ছুটি দিতেই যা ঝামেলা করে, মনে হয় মুখে লাথ মেরে চাকরি ছেড়ে দিই সালা মালটার। ভালো করে চাকরি করিস, ছেড়ে টেড়ে দেওয়ার কথা একদম ভাবিস না কিন্তু। হয়েছে হয়েছে, ডোন্ট বি মাই মম। শাওন আছিস, শাওন থাক। ঠিক হ্যাঁ। বোর্ডিং শুরু হয়ে গেল একটু পরেই। প্লেনে উঠে শাওন বলল, কিরে, হাইজ্যাকিং বা ক্র্যাশের কথা বলবি না? থাক, আর সেসব বলে লাভ নেই। আর তুইও ধীরে বল, লোকজন শুনলে উল্টো করে খেলাবে। খেলাক, তোকে খেলানোই উচিত। তাই না? আমারও উচিত ছিল হেগে জল না দেওয়া, তাহলেই তোর আসল শাস্তি হতো। দিয়ে দেখতি, ওই হাগা তুলে তোকে খাওয়াতাম। ইস, এই আচ্ছা থাক থাক, বিদায়কালে এসব আর বলিস না। তোর রেজিগনেশন নিয়ে কথা বলি। বলবো না, ভাগ। আমার রেজিগনেশন আমি বুঝবো। তাহলে কি নিয়ে কথা বলবো? কিছু নিয়ে বলতে হবে না বাপ আমার, ঘুমোতে দে। রাতে ঘুমোতে দিলি কই? এত বকবক করলে এখনো আমার মাথা ধরে আছে। হ্যাঁ, আর নিজে তো চুপচাপই ছিলি, কিছুই বলিসনি যেন। এক বয়স্ক ভদ্রলোক তাদের পাশে বসেছেন। তাদের দিকে কটমট করে তাকাচ্ছিলেন। শাওন শ্রেয়ানকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে ইশারা করল। শ্রেয়ান বলল, কেন চুপ করবো কেন? কারো বাপের টাকায় প্লেনে উঠেছি? আমার যেভাবে ইচ্ছা হবে সেভাবে কথা বলবো। শাওন ফিসফিস করে বলল, তোর যেভাবে ইচ্ছে হবে সেভাবে বলতে পারবি না। অন্যের অসুবিধাটাও তো দেখতে হবে, বুঝেছিস? শ্রেয়ান খানিকটা নিভে গিয়ে বলল, থাক তবে, গুলি মারি। আমি ঘুমিয়ে পড়ি, কলকাতা এলে ডেকে দিস। শাওন হেসে ফেলল। শ্রেয়ান চোখ বন্ধ করল। প্লেন কিছুক্ষণ পরে টেক অফ করল। পাশের বৃদ্ধ ভদ্রলোক জোরে নাক ডাকছিলেন। শ্রেয়ানের ঘুম ভেঙে গেল। বলল, উফ, দেখ জ্বালিয়ে খেলো মাইরি। অ্যাডজাস্ট করে নে, জাস্ট 3 ঘন্টা। তারপর আমাকেও আর সহ্য করতে হবে না, আর এই ভদ্রলোককেও না। তুই আর এই ভদ্রলোক এক কেন হবে? তোর কি মাথাটা গেছে নাকি? তাই আমি আর এই ভদ্রলোক এক না?
কিন্তু 3 ঘন্টা পর তো সত্যি সত্যি আমার কাছে তুই আর তোর কাছে আমি এই ভদ্রলোকের মতোই হয়ে যাব, তাই না? বাপ রে, কি সব চাপের কথা। এই শোন, বাদ দে, তোর স্যান্ডউইচ খা। আর কি খাবি বল? কিছু খাবো না, তুই কি খাবি বল? শ্রেয়ান চারিদিকে তাকিয়ে বলল। চুমু দে। শাওন কোনো দিকে না তাকিয়ে শ্রেয়ানের গালে চুমু খেল। শ্রেয়ান চাপ খেয়ে চারিদিক দেখে আশ্বস্ত হয়ে বলল, উফ, কি যে করিস না। আমি কি সত্যি সত্যি এখানে তোকে চুমু খেতে বলেছি নাকি? গুড বাই কিস। সিন্স দেয়ার ইজ নো হেল্প, কাম লেট আস কিস অ্যান্ড পার্ট। এই সিচুয়েশনেই প্লেন ক্র্যাশ দরকার, বুঝলি? তাহলে সব সমস্যা মিটে যায়। হ্যাঁ, সত্যিই তাই। এখন আমার কেমন মনে হচ্ছে জানিস, ছোটবেলায় একদিন স্কুলে গিয়ে শুনলাম আমার বেস্ট ফ্রেন্ড আর স্কুলে আসবে না, তার বাবা ট্রান্সফার হয়ে গেছে। বলিস না, যাওয়ার আগে এসব বলিস না। উই হ্যাভ টু বি লয়াল টু আওয়ার পার্টনার্স। ঠিক না, আমি চোখ বুঝি, তুইও ঘুমো, আর কথা বলা ঠিক হবে না। কিছু খেলে বলিস, প্লেন ক্র্যাশ হলে ডাকিস, হাইজ্যাক হলেও। শাওন হেসে উঠল। তুই না একটা জিনিস। প্লেন ল্যান্ড করেছে। দুজনে নেমে লাগেজ বেল্ট থেকে লাগেজ তুলল। শাওন বলল, এবার তাহলে আসি। হ্যাঁ, আসবি তো? সিম চেঞ্জ করে নে। শাওন ফোন বের করে বলল, আমি এখনই ফোনটা অফ করে দিচ্ছি। এখন অফ করলে ক্যাব পাবি কি করে? ক্যাব বুক করে নে, তারপর অফ করিস না হয়। আচ্ছা, বেরোনোর আগে একটু কফি খেয়ে নিয়ে চ। এয়ারপোর্ট থেকে দুজনে বেরিয়ে একটা ছোট্ট কফির দোকানে গিয়ে বসল। শ্রেয়ান বলল, ভালোই হলো বল, সংসার করা মানে ঝগড়া, ঝামেলা। যা হলো ভালো হলো। হ্যাঁ, আমরা পুরো নর্থ পোল আর সাউথ পোল। শ্রেয়ানের ফোন বাজছিল। মা ফোন করছে। শ্রেয়ান ফোন ধরল। হ্যাঁ বলো মা। শোন না, নেমেছিস? এই তো এখনই। বাড়িতে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসিস তো বাবা। কেন মা? আরে তোর রত্না মাসিরা আসবে বিকেলে। কাল থেকে তো তোর আবার অফিস, আর সময় পাওয়া যাবে না। উফ মা, একদিন তো সময় দেবে। রেগে মেগে ফোনটা কেটে দিল শ্রেয়ান। কি হলো, ফোন কাটলি কেন? ও কিছু না। কি জ্বালা মাইরি। সেম কেস তো আমারও হবে। কি জ্বালা পার্ট 2। যাকে শোন শ্রেয়ান, মন খারাপ হবে 2-3 দিন, কিন্তু কেটেও যাবে। একেবারেই চাপ নিবি না। কেন মন খারাপ হবে? এই যে আমাদের যে আর দেখা হবে না। ওসব কিছু হবে না, আমার অত তাড়াতাড়ি মন খারাপ হয় না। শাওন কফিতে চুমুক দিয়ে বলল, ও তাহলে ঠিক আছে। তুই তো আমাকে হেভি মিস করবি আমি জানি। দিনে রাতে 100টা মেসেজ, এটা আনবি ওটা করবি, করার লোক হঠাৎ অফ হয়ে যাবে। কৃতদাসটাই তো চলে যাবে বল। তা বটে। যাকে বাড়ি যাই, ঘুমোই, তারপর না হয় দেখা যাবে। দেখি ক্যাব বুক করি একটা। শাওন মোবাইল বের করলো। হ্যাঁ, আমারও করতে হবে। আবার রত্নমাসিরা আসবে। উফ বাবা। ছেলে দেখতে আসবে? হ্যাঁ, একদম হাসবি না শাওন, আমার ঝাড় জ্বলে আমসত্ব হয়ে যাচ্ছে। ওকে, আর হাসবো না। যা, ভালো থাকিস। শাওন উঠল। শ্রেয়ান বলল, সাবধানে যাস। হ্যাঁ, আর তাহলে তোকে ফোন করছি না, বাই। শাওন চলে গেল। শ্রেয়ান বসে রইল চুপ করে। শ্রেয়ান বাড়ি যখন পৌঁছলো তখন বিকেল 4:30। মা দরজা খুলে তাকে দেখে বলল, আয় আয় আয়। ইস, দুদিনেই একেবারে কালো হয়ে এসেছিস। মিষ্টিটা এনেছিস তো? না, খুব জ্যাম। আমি জানতাম তুই আনবি না, সে আমাকেই বেরোতে হবে আর কি। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। থাক, আমিই যাচ্ছি। তুই হাত পা ধুয়ে খেতে বস। ডাইনিং টেবিলে খেতে দিয়েছি, দেখ। খেয়ে এসেছি। তা সেটা আগে বলতে কি হয়েছিল? আমার কথাটা মনে থাকে না? না, শ্রেয়ান মাকে জড়িয়ে ধরে বলল, তোমার কথা মনে থাকবে না হয় বলো? থাক, অনেক হয়েছে। যা, একটু হলেও মুখে দে বাবা। আচ্ছা খাবো, নইলে জানি তো তুমি মাথা খারাপ করে দেবে আমার। শোন না, মেয়েটার নাম পর্ণা, এমএ করছে, খুব সুন্দরী,
ফটো দেখবি? শ্রেয়ান ব্যাগ নিয়ে নিজের ঘরে যেতে যেতে বলল, উফ, একটু রেস্ট তো নিতে দেবে মা। মা গজগজ করতে লাগলো। জানি তো, সারাক্ষণ তুই এই করে যা। আমরা আর বেঁচে আছি কেন? এক হয়েছে তোর বাবা, পৃথিবীর সব কিছু থেকে দূরে গিয়ে থাকবে, আজকের দিনে পর্যন্ত অফিস চলে গেল। আর একজন এই তুই। কিচ্ছু বলার নেই আমার, বিশ্বাস কর, কিচ্ছু বলার নেই। শ্রেয়ান চুপচাপ বাথরুমে ঢুকে গেল। কাজ টাজ সেরে বেরোতে গিয়ে দাঁড়িয়ে গেল। মন দিয়ে ফ্ল্যাশ করলো, স্নান করলো, ফ্রেশ হয়ে বেরিয়ে ডাইনিং রুমে খেতে বসলো। মাছের ঝোল সামান্য ভাত মেখে খেতে লাগলো। ফোনটা বাজছিল। সে সচকিত হয়ে উঠে ফোন দেখে বিরক্ত হলো। বস ফোন করছে। ধরল। হ্যাঁ স্যার, এই ফিরলে তুমি? এই ঘরে ঢুকলাম জাস্ট। কি যে করোনা শ্রেয়ান, সোমবার ছুটি নিলে খুব চাপ হয়ে যায়। যাকে শোনো, কাল আসছো তো? শিওর স্যার। গুড। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন ফ্রি আছো? এই খাচ্ছি স্যার, লেট লাঞ্চ। ও ঠিক আছে, খেয়ে নিয়ে ফোন করো। ওকে, একটা কাজের কথা আছে। ইমেলটা চেক করে নিও, একটা মেইল করেছি, ওটা নিয়ে কথা বলবো। এদিকে শাওনের যে কি হয়েছে কে জানে, ফোনটা অফ করে রেখেছে, কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি না। ওকে স্যার, আমি খেয়ে করছি। ফোনটা রেখে নিজের গালে চড় মারতে ইচ্ছে করছিল শ্রেয়ানের। ফোন অফ করতে ভুলে গেছে সে। এখন শিওর ওয়ার্ক ফ্রম হোম করাবে পিল্লাই। ভীষণ ঝামেলার বস। বেটা জানে না শাওন কাল থেকে আসবে না, জানলেই লাভঝাপ শুরু করবে। হাসি পেল শ্রেয়ানের, আর প্রায় সঙ্গে সঙ্গেই সেই হাসিটা মুছে গেল। পুরোটা খেতে পারল না আর। উঠে সিঙ্কে থালা রেখে ঘরে গিয়ে ল্যাপটপ অন করে বসকে ফোন করল সে। পিল্লাই একের পর এক কাজ বলে যেতে লাগলো। ফোনে ব্যস্ত হয়ে গেল শ্রেয়ান কিছুক্ষণের মধ্যেই। দরজায় ধাক্কা পড়ল। শ্রেয়ান দরজার দিকে তাকিয়ে দেখল মা। তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওরা এসেছেন, বাইরে আয়। অফিসের কাজ করছি, পরে যাচ্ছি। মা কোনো দিকে না তাকিয়ে ঘরে এসেই শ্রেয়ান কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে ফোনটা নিয়ে বলল, এই শুনুন, আপনারা কি আমার ছেলেটাকে একটু রেস্টও নিতে দেবেন না? বিয়ে থা করবে না আমার ছেলেটা? সারাক্ষণ কাজ কাজ আর কাজ। এ কি অসভ্যতা! শ্রেয়ান ছিটকে গেল। কি করছো বলে মার হাত থেকে ফোনটা নিয়ে, হ্যালো হ্যালো স্যার, আমি করছি আপনাকে বলে ফোনটা কাটল। মা ফুঁসছিল, বলল, তুই যাবি না যাবি না? এটা কি করলে তুমি? বাবা, এবার কি হবে যদি চাকরি চলে যায়? গেলে যাবে, এরকম চাকরি করতে হবে না। নিচের গ্যারেজটা খালি যাচ্ছে, ওখানে চপের দোকান দিবি, কোনো চিন্তা নেই। উফ, তুমি যাও, আমি যাচ্ছি। না, এখনই যা। যা। তুমি যাও, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, বিশ্বাস করো। শ্রেয়ান বসকে ফোন করল। ফোনটা রিং হয়ে গেল। বস ধরল না। শ্রেয়ান বলল, মেরেছে, এবার কি হবে? উফ, এসব আমার সঙ্গেই হয় কেন? মাথা কাজ করছিল না তার। এবার অফিসে গিয়ে আবার কাল একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি করবে পিল্লাই। গলা শুকিয়ে যাচ্ছিল তার। মনে পড়ল হাত ব্যাগে চিউইং গাম আছে। ব্যাগটা খাটের ওপরই রাখা ছিল। ব্যাগ খুলে চিউইং গাম বের করতে গিয়ে চোখে পড়ল শাওনের জন্য নিয়ে যাওয়া আংটির ব্যাগের পাশে আরেকটা ছোট্ট ব্যাগ। অবাক হলো শ্রেয়ান। ব্যাগটা হাতে বের করল। ছেলেদের আংটি একটা, আর একটা চিরকুটে লেখা, আমিও এনেছিলাম বুঝলি, ভেবেছিলাম আমিই প্রপোজ করব। বেশ একটা অন্যরকম ব্যাপার হতো, যাই বল। অ্যাক্সিডেন্টলি তোর ব্যাগ খুলে দেখলাম তুইও এনেছিস। হ্যাঁ রে, এইটাই আসল সারপ্রাইজ ছিল। এমনিতে তো তুই হেভি ফালতু ছেলে, কিন্তু যদি ঠিকঠাক ফ্ল্যাশ করবি মনে করিস ফিউচারে, তাহলে আংটিটা পরে নিস। রাত 11টা থেকে 11:30টার মধ্যে ফোনটা অন করব। ওই সময়ের মধ্যে তুই যদি ফোন করিস তাহলে বুঝে যাব, আর না করলে ছেড়ে দিস। ঝগড়া টগড়ায় আমি কিন্তু খুব নখ বসাই। হ্যাঁ, ভেবে দেখিস, সহ্য করতে পারলে ফোনটা। শ্রেয়ান মিটিমিটি হাসতে লাগল। মা আবার দরজায় এসে দাঁড়িয়েছে। কি রে, পালকি পাঠাবো? শ্রেয়ান বলল,
আসছি। গম্ভীর মুখে আংটিটা পরে বসার ঘরে গিয়ে বসল। মা বলল, এই যে ইনি সারাক্ষণ খালি অফিসের কাজ আর কাজ, আপনাদের বাড়ি পর্যন্ত যাবার টাইম নেই এর। শ্রেয়ান মোবাইলের গ্যালারি খুলে শাওনের ছবি বের করে মার সামনে দিয়ে মার কানে কানে ফিসফিস করে বলল, এই যে তারাও মা, এই দেখো তোমার বৌমা, হেভি দেখতে, আর তোমার মতোই পিটপিটে জমে যাবে, বিশ্বাস করো। মা তার দিকে হাঁ করে চেয়ে রইল। কাফে কিছুক্ষণে আজ শুনলেন অভিক অর্জুন দত্তের কাহিনী বৈবাহিক, প্রিম্যারিটাল, প্রযোজনা টিম কাহন। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলী অভিনয় করেছেন তাদের নাম পাবেন ডেসক্রিপশনে। গল্পটি ভালো লাগলে কাফে কিছুক্ষণে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন কাইন্ডলি।